আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 11 করব। সো আমরা চ্যাপ্টার 11 মানে চলবিদ্যুৎ। সো এই চ্যাপ্টারটার যা যা আছে আমরা এমসিকিউ রিলেটেড সব আছে ক্লাসে সলভ করব। এই ক্লাসের পরে ইনশাআল্লাহ এই চলবিদ্যুৎ এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। সো তোমরা জানো আমরা আমাদের ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের করতেছি। সো আমরা এখন আসি প্রশ্ন 518তে। মানে আমরা আমাদের টার্গেট ছিল 600 প্লাস এমসিকিউ সলভ করা। সো অলরেডি 517টা সলভ করে ফেলছি 10টা চ্যাপ্টারে মিলাইয়া। সো এখন আসি আমরা চ্যাপ্টার 11-এ। সো আরও কয়েকটা চ্যাপ্টার আছে, আমরা দ্রুত শেষ করে দিব ইনশাআল্লাহ। সো দেখো আমরা শুরু করি। ফার্স্টেই বলছে কোনো পরিবাহীর যে কোনো বস্তু হচ্ছে ভিতর দিয়ে 8 সেকেন্ডে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কত কুলম চার্জ প্রবাহিত হয়। সো জিনিসটা মনে রাখো, চার্জ কিউ ইজ ইকুয়াল টু আইটি, বা তোমরা এই সূত্র তো জানো যে আই সমান কিউ বাই টি। তোমরা এই সূত্র জানো যে আই সমান কিউ বাই টি, মানে এক এক সময়ে যে চার্জ প্রবাহিত হয়, ঠিক আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক এক সময়ে যে চার্জ প্রবাহিত হয় ওইটাই তার তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে আই সমান কিউ বাই টি এটা আমরা জানি। সো এই সূত্র যদি জানো তাহলে এটা থেকে দেখো আমরা পাই কিউ সমান আইটি। তো তোমাকে এটাই বের করতে বলছে যে চার্জ কত, কি বের করতে বলছে, দেখো চার্জ কত কুলম চার্জ প্রবাহিত হবে, চার্জ বের করতে হচ্ছে। সো আমাদের 8 সেকেন্ড দেওয়া আছে টি, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে। তো আই হচ্ছে 4 এম্পিয়ার এবং সময় হচ্ছে 8 সেকেন্ড, তাইলে 4টা 32 কুলম চার্জ। কত কুলম চার্জ? 32 কুলম চার্জ। আশা করি বুঝতে পারছি। নেক্সটে আসো, নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে কি প্রবাহিত হয় মনে রাখবা। ফার্স্টে হচ্ছে উচ্চ বিভব। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের তড়িৎ প্রবাহিত হয়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কি প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিক ভাইয়া? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আর তড়িৎ যেই দিকে প্রবাহিত হয় তার বিপরীতে ইলেকট্রন প্রবাহ হয়। দ্যাট মিনস নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি প্রবাহিত হবে? ইলেকট্রন প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে ভাইয়া? ইলেকট্রন প্রবাহিত হবে, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহিত হবে। সো একটা জিনিস বুঝছি আমরা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কি প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহিত হয়। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে। আমরা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কি প্রবাহিত হয়? অবশ্যই আমাদের ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে। এটাই আছে, বুঝতেছো না? ঠিক আছে। বিভব পার্থক্যের মান কত হলে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়? মনে করো দুই প্রান্তের বিভব পার্থক্য যখন থাকবে, লাইক একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্তের বিভবের যখন পার্থক্য থাকবে তখনই তড়িৎ প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। বাট যখনই বিভব পার্থক্য দুই প্রান্তের বিভব সমান হয়ে যাবে, এই প্রান্তের বিভব এই প্রান্তের বিভব, যখনই দুই প্রান্তের বিভব সমান হয়ে যাবে তখনই হচ্ছে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস বিভব পার্থক্য 0 ভোল্ট হয়ে গেলে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হচ্ছে, বিভব পার্থক্য মাপার যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার, ঠিক আছে। এমিটার কি ভাইয়া? এমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। আর গ্যালভানোমিটার কি? ওই যে তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় বা মানে বিদ্যুৎ আছে কিনা ওইটার উপস্থিতি নির্ণয় বা পরিমাপের ক্ষেত্রে গ্যালভানোমিটার ইউজ করা হয়। বাট ভোল্ট মিটারের জন্য ভোল্ট মিটার দিয়ে আমাদের বিভবই মাপে, ঠিক আছে। কোষ বর্তনীর বিভিন্ন অংশে বিভব পার্থক্য V1 ও V2 হলে তড়িৎচালক শক্তি কি? মনে রাখবা এই যে তড়িৎচালক শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার যতটা বিভব আছে প্রত্যেকটা প্রান্তের যতটা বিভব আছে মোট বিভবের সমষ্টি, ঠিক আছে। সো এখানে 1000টা বিভব থাকলে 1000 বিভবের সমষ্টি আমাদের তড়িৎচালক শক্তি। সো এখানে বলছে কোষ বর্তনীর বিভিন্ন অংশের বিভব পার্থক্য V1 ও V2, তাহলে এর তড়িৎচালক শক্তি হবে এই দুইটার যোগফল। কি হবে? এই দুইটার যোগফল। এখানে V1 V2 V3 হইলে আনসার হইতো V1 প্লাস V2 প্লাস V3। বুঝতেছো জিনিসটা? ওকে। অর্ধ পরিবাহী পদার্থ কোনটি? মনে রাখবা অর্ধ পরিবাহী কোনগুলা? লাইক ওই যে সিলভার, জার্মেনিয়াম, আচ্ছা এখানে আছে মনে রাখবা জার্মেনিয়াম, তারপরে আছে তোমার সিলিকন, জার্মেনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, ঠিক আছে, আর্সেনিক, এগুলা কি ভাই? এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এগুলা কি? এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক অর্ধপরিবাহী। সিলভার হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে। আর্গন, কার্বন, আচ্ছা। সো দেখো এগুলা কি ভাইয়া? জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী, ঠিক আছে। নিচের কোনটি অপরিবাহী? অপরিবাহী মানে কি? যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না এটা হচ্ছে অপরিবাহী। তাহলে এখানের মধ্যে অপরিবাহী কোনটা? এই যে সিলিকন, এটা হচ্ছে অর্ধপরিবাহী। সিলিকন কি ভাইয়া? অর্ধপরিবাহী। সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, ঠিক আছে। তারপরে আসো জার্মেনিয়াম অর্ধপরিবাহী, আমরা একটু আগে দেখছি। তারপরে অ্যালুমিনিয়াম এটা ধাতু, দ্যাট মিনস এটা ডিরেক্ট পরিবাহী, এটা সম্পূর্ণ পরিবাহী, বুঝছো? এটাতে কোনো কথা নাই, এটা ডিরেক্ট সম্পূর্ণ পরিবাহী। অর্ধপরিবাহী না ডিরেক্ট পরিবাহী। তাহলে পরিবাহী নয় কোনটা? কোনটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না? দেখলেই বোঝা যায় যে রাবারের মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয় না। দ্যাট মিনস এটা আমাদের অপরিবাহী, ঠিক আছে।
নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারবে কোনটার মধ্য দিয়ে বলো? ইলেকট্রন নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? তাহলে মুক্তভাবে চলাচল করতে পারবে যেটা হচ্ছে পরিবাহী, ওইটার মধ্য দিয়ে। ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, সো বলছে নিচের কোনটার মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারবে? সো যেটা হচ্ছে আমাদের পরিবাহী, যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিবাহী, ওটার মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারবে। ঠিক আছে, যেটা সম্পূর্ণ পরিবাহী। সো এখানে দেখো কাঁচ হচ্ছে অপরিবাহী, সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, এটা হবে না। জার্মেনিয়াম অর্ধপরিবাহী হবে না, দ্যাট মিনস মুক্তভাবে চলাচল করবে একদম অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিবাহী, কারণ ধাতু, এটা ধাতু। সো ধাতু হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, এটা অর্ধপরিবাহী না ডিরেক্ট পরিবাহী? সেটা আনসার হবে এই যে গ নাম্বারটা, এখানে ক কে দাগিয়ে দিছে, এটা হবে গ। ঠিক আছে, তো এরপরে আসো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময় যদি কিউ চার্জ প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ কি ভাই? আমরা একটু আগে পড়েছি আই সমান কিউ বাই টি। আই সমান কি ভাই? আই সমান কিউ বাই টি, এই যে এটা। ঠিক আছে, এরপরে আসো, 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ, তাহলে আই ইকুয়াল টু, দেখো 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে, 5 সেকেন্ড, দ্যাট মিনস এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে। কত কুলম্ব? 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে। 10 কুলম্ব মানে চার্জ মানে কিউ, তাহলে বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ আই সমান কিউ বাই টি। ঠিক আছে, তো কিউ কত? এখানে 10 কুলম্ব। আর টাইম কত ভাইয়া? টাইম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এটা করলে দেখো 2 এম্পিয়ার বিদ্যুৎ আসছে। কত এম্পিয়ার বিদ্যুৎ আসছে? 2 এম্পিয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের কি হয়? দেখো, তাপমাত্রা ও পরিবাহীর উপাদান যদি ধ্রুব থাকে তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের কি? দেখো, আমরা আই সমানুপাতিক বি বাই আর। ঠিক আছে, তো তাপমাত্রার পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে রোধও ধ্রুব থাকবে, তাহলে আই সমানুপাতিক বি। ঠিক আছে, তো তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সম্পর্ক সমানুপাতিক, বুঝছি আমরা। এরপরে দেখো, প্রবাহিত তড়িৎ তাপমাত্রা এবং বিভব পার্থক্য সম্পর্কে সূত্র প্রদান কে করছে? আমরা জানি এই যে তড়িৎ তাপমাত্রা বিভব পার্থক্যের সূত্র প্রদান করছে হচ্ছে বিজ্ঞানী ওহম, যে আই ইজ ইকুয়াল টু বি বাই আর, যে সূত্রটা আমরা পড়ি, এটা কে প্রদান করছিল? ওহম। বিজ্ঞানী কে ভাইয়া? বিজ্ঞানী হচ্ছে ওহম। নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো, এখানে বলছে বি ইজ ইকুয়াল টু আর আই, আর বাই আই। দেখো, আমরা জানি আই ইজ ইকুয়াল টু বি বাই আর, ওইটা থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো বি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে এটা ভুল। এরপরে এটা দেখো কি বলছে, আর সমান র এ বাই এল। দেখো, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের সূত্রটা এইভাবে আসে। দেখো, আর আমাদের রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। ঠিক আছে, এবং এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, দ্যাট মিনস আর সমানুপাতিক 1/a। সো এটা থেকে আমরা পাই আর সমানুপাতিক l/a, বুঝতেছো? l ডিভাইডেড বাই a। তো এই সমানুপাতিক উঠাইলে এখানে হচ্ছে আমাদের ধ্রুবক আসে, যেটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ র। তো আর সমান র l/a, আমাদের সূত্র কি? আর সমান র l/a। সূত্র কি ভাইয়া? আর সমান র l/a, আর সমান র l/a। সো এখানে কি বলছে? আর সমান র a/l, বাট এখানে দিতেছি l/a হওয়ার কথা, দ্যাট মিনস এটা ভুল। তো এই যে a সমান আর র l/a, আচ্ছা আমরা একটু দেখি এই যে এখানে যেটা দিছে এটা ঠিকঠাক আসে কিনা, সিগমা সরি র জিটা। তো এবারে দেখো, আমরা যদি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে পাবো রয়েল সমান আর এ। এটা কি বুঝছি? দেখো, রয়েল তো উপরে আছে এমনিতেই, রয়েল সমান আর এ, ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে র ইজ ইকুয়াল টু পাবো আর এ আছে, এল নিচে ভাগ হয়ে আসলো, তাহলে র সমান পেয়ে দিচ্ছি আর ইন্টু এ বাই এল, আর ইন্টু এ বাই এল। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। সো আপেক্ষিক রোধ র সমান আর ইন্টু এ বাই এল, এই যে এটা মিলে গেছে, দ্যাট মিনস এটাই আনসার, এটাই আনসার। ঠিক আছে, আর বাকিটা চেকই করা লাগবে না। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 120 ভোল্ট। ঠিক আছে, 120 ভোল্ট বিভব পার্থক্য মানে কি? বি দেওয়া আছে, এবং প্রবাহিত তড়িৎ, এটা তড়িৎ মেবি বলছে, তড়িৎ প্রবাহ আমাদের 10 এম্পিয়ার হলে রোধ কত? দেখো, আমাদের বিভব পার্থক্য দেন হচ্ছে রোধ দেওয়া আছে আমাদের, সরি বিভব পার্থক্য এবং হচ্ছে কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই দেওয়া আছে, রোধ বের করতে বলছে। দেখো, আমরা জানি আই সমান বি বাই আর। তো এই সূত্র থেকে দেখো, রোধ যদি বের করতে চাই তাহলে রোধ ইজ ইকুয়াল টু কি হবে? বি বাই আই না? রোধ আর ইজ ইকুয়াল টু বি বাই আই হবে না? ক্রস চেঞ্জ করছি, তাহলে আর সমান বিভব পার্থক্য 120 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ বলছে 10 এম্পিয়ার, এখান থেকে আমরা 12 ওহম রোধ পাবো। কত ওহম? 12 ওহম, এটাই আনসার। ঠিক আছে, এরপরে আসো,
পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটার উপর? পরিবাহী তারের রোধ কোনটার উপর নির্ভর করে? পরিবাহী তারের রোধ নির্ভর করে, দেখো আমরা দেখছি রোধ আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। সো আমাদের রোধ হচ্ছে দৈর্ঘ্যের, তারের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস রোধ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করে। বিভব, তড়িৎ প্রবাহ এগুলোর উপর নির্ভর করে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঠিক আছে, এরপরে নিচের কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক? আচ্ছা, কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক? মনে রাখবা, এই যে পরিবাহকত্ব, আমরা জানি পরিবাহকত্ব, আমরা এটা সূত্র জানি পরিবাহকত্ব, পরিবাহকত্ব সিগমা। ঠিক আছে, পরিবাহকত্ব কি ভাইয়া? সিগমা কেমনে লিখে ভুলে গেছি। এই যে সিগমা, পরিবাহকত্ব সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। পরিবাহকত্ব হচ্ছে সিগমা সমান 1/ρ, মানে এটা হচ্ছে আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্ব কি ভাই? আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এটা থেকে আমরা এটা বুঝতে পারি অ্যাটলিস্ট যার আপেক্ষিক রোধ, দেখো পরিবাহকত্ব দেখতেছি আমরা আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক, তাহলে যার আপেক্ষিক রোধ বেশি তার পরিবাহকত্ব কম, যার আপেক্ষিক রোধ কম তার পরিবাহকত্ব বেশি। জিনিসটা এরকম না? এরকম, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাইলে কোনটার পরিবাহিতা সর্বাধিক হবে? তাহলে এখানের মধ্যে যেটার আপেক্ষিক রোধ কম হবে ওইটার পরিবাহিতা সর্বাধিক হবে না? অবশ্যই। সো এগুলো আপেক্ষিক রোধ একটু তোমাদের মনে রাখতে হবে, কয়েকটা বইয়ে দেওয়া আছে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, লাইক রূপার আপেক্ষিক রোধ হচ্ছে 1.58 বা 59 × 10⁻8। গ্রাফাইট হচ্ছে 2.50 × 10⁻8 মেবি, এত। এগুলো হচ্ছে কি পরিবাহকত্ব। 10/6 রূপারটা, গ্রাফাইটেরটা। আচ্ছা, রূপা হচ্ছে 1.59 × 10⁻8, তামার হচ্ছে 1.68 × 10⁻8, তামা হচ্ছে 1.68 × 10⁻8। ঠিক আছে, আর গ্রাফাইটের হচ্ছে 2.50 × 10⁻6। এবং এই আপেক্ষিক রোধের একক হচ্ছে ওমেগা মিটার। আপেক্ষিক রোধের একক কি ভাইয়া? ওমেগা মিটার, মনে রাখবা ওমেগা মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওমেগা মিটার। তো আমাদের বাতাসের কিন্তু অনেক বেশি, বাতাসের আপেক্ষিক রোধ অনেক বেশি। বাতাসের আপেক্ষিক রোধ প্রায় হচ্ছে 1.3 × 10⁻16। বাতাসের আপেক্ষিক রোধ হচ্ছে 1.30 × 10⁻16 ওমেগা মিটার। সো এখান থেকে কোনটার আপেক্ষিক রোধ বেশি? দেখো পরিবাহিতা সর্বাধিক, তো পরিবাহিতা সর্বাধিক কোনটার হবে? যেইটার আপেক্ষিক রোধ কম। তো এখানে কোনটার আপেক্ষিক রোধ কম তুমি বলো? এই যে 10⁻6 থেকে অবশ্যই 10⁻8 কম। তো এখানে দুইটা 10⁻8 আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এই দুইটার মধ্যে কোনটা কম? অবশ্যই এইটা কম, 1.59 × 10⁻8, এটা কম। সো রূপার আপেক্ষিক রোধ কম থাকায় এটার পরিবাহিতা বেশি। জিনিসটা কি বুঝাইতে পারছি বলো? তো আনসার হবে কি ভাইয়া? এটা আনসার হবে রূপা। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন চিত্রের লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহী রোধ বনাম ক্ষেত্রফলের সাপেক্ষে সঠিক? দেখো আমরা জানি রোধ এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি? রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা রোধ এবং ক্ষেত্রফলের। তাইলে ব্যস্তানুপাতিক হইলে গ্রাফ কিরকম হয়? দেখো এরকম যদি হইতো, রোধ আমরা জানি দৈর্ঘ্যের সমানুপাতিক, সমানুপাতিকের গ্রাফ এরকম হয়। দেখো সমানুপাতিকের গ্রাফ কিরকম হয়? এই যে এইদিকে মনে করো এল, এইদিকে রোধ, তাহলে এর সমানুপাতিকের গ্রাফ এরকম হয়। ঠিক আছে, আর ব্যস্তানুপাতিক হইলে, ব্যস্তানুপাতিক যদি হয়, ঠিক আছে, তাহলে এইরকম হয় গ্রাফ। তাহলে ব্যস্তানুপাতিক হয় এই যে এইটা, যেহেতু ব্যস্তানুপাতিক বলছে তাহলে এইটা। দেখো রোধ যত বাড়বে, রোধ যত বাড়বে, বা এইভাবে বুঝতে পারো যে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমতেছে। দেখতেছো, ক্ষেত্রফল যত বাড়তেছে রোধ তত কমতেছে। এবং এটা হচ্ছে একটা জিনিস, দেখো এইটা, এই রেখাটা এটাকে টাচ করবে না। কেন টাচ করবে না জানো? কারণ দেখো আমরা পাইতেছি আর সমানুপাতিক 1/a। সো এর মান মনে করো 10 হয়েছে, তো 1/10 হিসেবে একটা মান আসবে। এর মান যখন 100 হবে তখন এটার একটা মান আসবে। যতক্ষণ না পর্যন্ত এর মান ইনফিনিটি হইতেছে ততক্ষণ না পর্যন্ত এটা 0 হবে না। দ্যাট মিনস ক্ষেত্রফল একদম ইনফিনিটি না হওয়া পর্যন্ত আমাদের রোধের মান 0 হবে না। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এটাকে এইভাবে নিয়ে রাখতে হবে, মানে এটা জাস্ট এটার সাথে টাচ করবে মনে হয়, বাট টাচ করবে না। ঠিক আছে, সো এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে এই গ্রাফটা সঠিক। সমানুপাতিক হইলে এই গ্রাফ হইতো, বাট সমানুপাতিক না তো এটা যদি এল হইতো তাইলে এটা ঠিক হয়ে যেত, কারণ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, বাট এটা তো না। ঠিক আছে, পরিবাহকত্বের একক কোনটা? দেখো পরিবাহকত্ব আমরা দেখছি সিগমা। পরিবাহকত্ব কি ভাইয়া? সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু কি? 1/ρ।
তো আমরা জানি এই যে র যেটা আছে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওমেগা মিটার। তাহলে পরিবাহকত্বের একক কি হবে? এটা যদি উপরে উঠে তাহলে ওমেগা মিটার ইনভার্স 1। তাহলে পরিবাহকত্বের একক কি? ওমেগা মিটার ইনভার্স 1। পরিবাহকত্বের একক কি? যে ওমেগা মিটার ইনভার্স 1। এটা আবার দিও না, কারণ দেখো পুরোটার উপর ইনভার্স, এটা ডিরেক্ট উপরে উঠছে, তাহলে ওমেগা মিটার ইনভার্স 1। ঠিক আছে। রিওস্টেট কি? রিওস্টেট মানে হচ্ছে পরিবর্তিত রোধ। যেই রোধটা হচ্ছে নির্দিষ্ট মানের ভিতরে হচ্ছে পরিবর্তিত হইতে পারে, এটা হচ্ছে রিওস্টেট। তো রিওস্টেট হচ্ছে পরিবর্তিত রোধ, পরিবর্তী রোধ। ঠিক আছে, বুঝতেছি আমরা? কোনটির আপেক্ষিক রোধ বেশি? সেখানে আমাদের কোনটার আপেক্ষিক রোধ বেশি? আমরা রূপার কত দেখছিলাম? 1.59 × 10 ইনভার্স 8 ওমেগা মিটার। তামার কত দেখছিলাম? 1.63 মেবি × 10 ইনভার্স 8 ওমেগা মিটার। গ্রাফাইটের কত দেখছিলাম? গ্রাফাইটের দেখছিলাম 2.50 × 10 ইনভার্স 6 ওমেগা মিটার। ঠিক আছে। এবং সোনার আপেক্ষিক রোধ কত? এটাও দেখার বিষয়। তো সোনার আপেক্ষিক রোধ কত ভাই তোমাদেরকে বলতেছি। সোনার আপেক্ষিক রোধ হচ্ছে 2.44 × 10 ইনভার্স 8। সোনার আপেক্ষিক রোধ কত? 2.44 × 10 ইনভার্স 8 ওমেগা মিটার। ঠিক আছে। সো এখান থেকে দেখো কোনটার আপেক্ষিক রোধ বেশি। সো গ্রাফাইটের আপেক্ষিক রোধ বেশি। এই যে রূপা, তামা, সোনা এগুলো থেকে গ্রাফাইটের বেশি, এটা মনে রাখলে হয়ে যাবে। কয়েকটা কমন একদম পরীক্ষায় আসে। সো এটা মনে রাখলেই তোমার কাজ হয়ে যাইতেছে যে গ্রাফাইটের আপেক্ষিক রোধ বেশি। কেন? যে এটা 10 ইনভার্স 6 আর এগুলো 10 ইনভার্স 8। 10 ইনভার্স 8 থেকে 10 ইনভার্স 6 অবশ্যই বেশি না? অবশ্যই বেশি। তাহলে গ্রাফাইটের আপেক্ষিক রোধটা বেশি। নিচের কোন সম্পর্কটি সঠিক? I = R/V না, সিগমা = এটা না। এই যে R = আমরা পাইছিলাম R সমান ρ × L/m আছে, এই সূত্রটা পাইছিলাম। এটা তো ডিরেক্ট সূত্রই আসছিল। সো এটাই যে এখানে দিয়ে দিয়েছে, সেটাই সঠিক। ঠিক আছে, ওকে। সোনার তড়িৎ পরিবাহকত্ব কত? দেখো সোনার তড়িৎ পরিবাহকত্ব বের করতে হচ্ছে। আমরা তড়িৎ পরিবাহকত্ব সিগমা = 1/ρ। তাহলে সোনার আপেক্ষিক রোধ র সমান কত? আমরা একটু আগেই লিখছিলাম 2.44 × 10 ইনভার্স 8। তাহলে এই যে এখানে বসাও, পরিবাহকত্ব বের করবো না, তাহলে 1/ρ এর মান কত পাইছি? 2.44 × 10 ইনভার্স 8। এটা পাইছি না? 2.44 × 10 ইনভার্স 8। তাহলে এটা থেকে তুমি আনসার বের করো। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? এটা থেকে আনসার বের করে ফেলতে পারবে। ঠিক আছে, আনসারটা কত আসে দেখি। 1/2.44 × 10 ইনভার্স 8। তো এটার মান আসতেছে ভাইয়া হচ্ছে আমাদের প্রায় 40.98 × 10⁶ ওমেগা মিটার ইনভার্স 1। ঠিক আছে, পরিবাহকত্বের একক এইটা। তো এটা আনসার 40.98 × 10⁶, 40.98 × 10⁶, এই যে ওমেগা ইনভার্স 1 মিটার ইনভার্স 1। ঠিক আছে, এটাকে সুন্দর করে লিখলে ইনভার্স তো দুইটার উপরে উঠবে, ওমেগা ইনভার্স 1 মিটার ইনভার্স 1 লেখা যাবে। বুঝছি? এটা কি বুঝছো যে পরিবাহকত্ব কেমনে বের করছি? সিগমা = 1/ρ। এই আপেক্ষিক রোধ তোমার কয়েকটা জানা লাগবে। সোনা, রূপা, গ্রাফাইট, তামা এগুলো আপেক্ষিক রোধ তোমার জানা লাগবে। ঠিক আছে, এরপরে এটা কি বলছে দেখো। এটা বলছে 15 মিটার দীর্ঘ এবং এত মিটার, এটা মিটার স্কয়ার দিছে আর কি, 1 না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটি তারের রোধ হলে তারটির উপাদানের, আচ্ছা 15 মিটার দীর্ঘ এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটি তারের রোধ হলে উপাদানের আপেক্ষিক রোধ এত বলছে। দেখি আমরা আপেক্ষিক রোধ এত আসে কিনা। আচ্ছা রোধ কত? এটা এখানে মেবি কোনো একটা ইনফরমেশন মিসিং আছে, আমি ইনফরমেশনটা দেখতেছি একটু। ঠিক আছে, আচ্ছা তারের রোধ 75 ওহম, এটা দিয়ে দেয় নাই। তারের রোধ 75 ওহম হলে তারটির কি কাহিনী? উপাদানের আপেক্ষিক রোধ এত কিনা চেক করতে বলছে। দেখো 15 মিটার দীর্ঘ এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের রোধ হচ্ছে 75 ওহম। তাহলে এত দীর্ঘ মানে কি? এটা এল এর মান। এটা ক্ষেত্রফল মানে কি? এটা এর মান। বলছে উপাদানের আপেক্ষিক রোধ এইটা। আপেক্ষিক রোধ কেমনে আমরা জানি, দেখো R সমান ρ × L/a, এটা মনে আছে? পরে এটা থেকে আমরা আপেক্ষিক রোধ পাইছিলাম ρ = RA/L, মনে আছে? তাহলে R কত? 75 ওহম দিয়ে দিছে। R 75 ওহম, এ কত? এই যে এইটা 2.07 × 10 ইনভার্স 7, এটা হচ্ছে আমাদের A, ডিভাইডেড বাই L কত? L হচ্ছে এই যে তার দৈর্ঘ্য যেটা 15 মিটার, এইটা। তো এটা তুমি হিসাব করে এখান থেকে আনসার পেয়ে যাবে ইজিলি। কত ভাই? 75 × 2.07 × 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 15। তো এটা কত আসলো? 1.035 × 10 ইনভার্স 6। আর আপেক্ষিক রোধের রেখা হচ্ছে ওমেগা মিটার। 1.035 × 10 ইনভার্স 6 ওমেগা মিটার, এটা ঠিক আছে।
উপাদানের পরিবাহকত্ব এইটা আছে। পরিবাহকত্ব কি ভাই? পরিবাহকত্ব সিগমা সমান 1/ρ আমরা জানি। সো জাস্ট চেক করে বলি 1/ρ এর মান পাইছি এটা 1.035 ইনটু 10⁻⁶। সো এটা হিসাব করো, এটা হিসাব করলে আসতেছে আমাদের প্রায় 9.66 ইনটু 10⁵ ওমেগা মিটার ইনভার্স 1 এটা আসতেছে। হ্যাঁ এটা ঠিক আছে। রুট দ্বিগুণ হলে হবে যদি এটি 10 এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। দেখো রুট দ্বিগুণ হবে, এটির দৈর্ঘ্য যদি 10 এ দ্বিগুণ করা হয়, এটার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, টান দেওয়া হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে না? তাহলে রুট দ্বিগুণ হলে এটার দ্বিগুণ কখন হবে? যদি প্রস্থচ্ছেদের এটা 10 এর যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আরও অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 দুগুণা 4 গুণ হয়ে যাবে আমাদের। কারণ আমরা জানি আর হচ্ছে কি ভাই, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং হচ্ছে দুইটার সাথে সম্পর্কযুক্ত। তো এটা দ্বিগুণ হইলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রুট ব্যস্তানুপাতিক, তাহলে এই অর্ধেক যেটা আছে এটা ব্যস্তানুপাতিক মানে কি 2, আর এখানে দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাহলে 2 দুগুণা 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে রুট, তাহলে এটা দ্বিগুণ হবে না, বলবো সে 1 আর 2 আনসার, বুঝছি? ওকে, এরপরে আসো, এই যে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ বের করতে বসে। তড়িৎ প্রবাহ কেমনে বের করবা? তো ফার্স্টে তুল্য রোধ বের করতে হবে। সো এখানে আমরা যেটা দেখতেছি, দেখো প্রথমেই দেখো এই দুইটা কি ভাইয়া পরস্পর শ্রেণীতে আছে না? অবশ্যই তো এইগুলা জানো। শ্রেণীতে থাকলে এই দুইটার তুল্য রোধ হবে, দেখো R1 + R2। এই দুইটার তুল্য রোধ কি হবে? R1 + R2, মানে কি এটার 2 আর এটার 3 যোগ করলে আমরা পাইলাম 5 ওহম। কি পাইলাম? 5 ওহম। তাহলে এই যে দুইটার রোধ মনে করো আমরা বের করতে, তাহলে এই দুইটার তুল্য রোধ বের করা মানে কি দুইটা এখন একটা রোধ হয়ে গেছে। তাহলে দেখো এই যে একটা রোধ হয়েছে, এটার একটা জাংশন এখানে ধরতে পারবো, এটার একটা জাংশন এখানে ধরতে পারবো। তাহলে আমরা দেখতেছি এই রোধের একটা অংশ এখানে আসতেছে, এই রোধের একটা অংশ এখানে যাইতেছে, এই রোধের একটা অংশ এখানে আসতেছে, এই রোধের একটা অংশ এখানে যাইতেছে। দ্যাট মিনস আমাদের যে আরএসটা বের হয়েছে, এই আরএস এর সাথে এটা সমান্তরালে আছে, আরএস আর R3 সমান্তরালে আছে। দ্যাট মিনস এখান থেকে পাবো 1/Rp = 1/Rs + 1/R3। সো মান বসা 1/Rs কত? Rs 5 আর এটাও 5। তাহলে এটা হিসাব করলে Rp অর্ধেক হয়ে যাবে, মানে সমান রোধ দিলে Rp অর্ধেক হয়ে যাবে। তুমি হিসাব করে বের করলে এটা 2.5 ওহম আসলো আমাদের। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এটা কি তুল্য রোধ? এগুলো লসাগুনি হিসাব নিকাশ করে আশা করি তোমরা জানো, ঠিক আছে? 1/Rp এর মান আসবে মনে করো 2/5, পরে এটাকে উল্টাইলে Rp সমান 2.5 আসবে। তো Rp এটা পাইলাম, বিভব পার্থক্য 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ I = B/R। তো B কত ভাইয়া? B হচ্ছে 5 ভোল্ট, আর পাইছি আমরা 2.5, এটা যদি হিসাব করি তাহলে এখান থেকে পাবো 2 এম্পিয়ার। তড়িৎ প্রবাহ কি পাবো? 2 এম্পিয়ার। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আসো, সি বিন্দুর বিভব কত বের করতে বসে? সি বিন্দু কই? এই যে এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর বিভব বের করতে বসে। তো একটা জিনিস দেখো, আমাদের এই যে এই অংশটা কি ভাইয়া? ভালো করে দেখো, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুই প্রান্তের বিভব পার্থক্য 24 ভোল্ট, ঠিক আছে? 24 ভোল্ট। তাহলে এই প্রান্ত যদি হচ্ছে আমাদের কি হয়, এই প্রান্ত মাটির সাথে কানেক্টেড, ভূমির সাথে কানেক্টেড, দ্যাট মিনস এই প্রান্তের বিভব পার্থক্য আমাদের 0 ভোল্ট। তো এই প্রান্তটা কি? দেখো এই প্রান্তটা হচ্ছে আমাদের এর সাথে কানেক্টেড, দ্যাট মিনস আমাদের এ প্রান্তের বিভব পার্থক্য 0 ভোল্ট। মাঝখানে তো আর কিছু নাই, এটা সরাসরি এখানে কানেক্টেড। তো এ প্রান্তের বিভব পার্থক্য কত? 0 ভোল্ট। তো আমরা এটা জানি, দেখো এই যে মনে করো এসি প্রান্ত আছে, এই যে এসি প্রান্ত আছে, এই এসি প্রান্তের বিভব পার্থক্য কি হবে? B of AC = হচ্ছে B of A - B of C। দেখো B of AC, এই এসি প্রান্তের বিভব পার্থক্য সমান হবে প্রথমটার ইনিশিয়াল বিভব মাইনাস শেষ বিভব। এটা দিয়ে হচ্ছে তুমি বিভব পার্থক্য বের করবে, ঠিক আছে? তো এই বিভব পার্থক্য কেমনে বের করে? লাইক B of AC এটা কি হবে? B of A - B of C, B of A - B of C, ঠিক আছে? তো এখান থেকে B of A কত? মানে এ প্রান্তের বিভব কত? এ প্রান্তের বিভব আমরা পেয়েছি 0 ভোল্ট, তো 0 ভোল্ট। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, আমরা বের করবো কিন্তু সি প্রান্তের বিভব পার্থক্য, সি বিন্দুর বিভব পার্থক্য। তো সি বিন্দুর বিভব পার্থক্য কি হবে? দেখো B of C এখানে প্লাস হয়ে আসলে এখানে আছে B of A, B of AC এখানে মাইনাস হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছো? দেখো আমাদের সি প্রান্তের বিভব বের করতে বসে, তো আমরা দেখছি এখানে এসি আছে, তো এসি এর বিভব কি হবে? B of AC সমান হবে B of A - B of C, এরকমই তো হবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের সি বিন্দুর বিভব বের করতে হবে। সি বিন্দুর বিভব B of C, এটা সমান কি পেলাম? এটা এই পাশে আনছি প্লাস হয়, এটা এই পাশে মাইনাস হয়ে গেছে, তাহলে B of A - B of AC। তো B of A, এ বিন্দুর বিভব পার্থক্য B of A, এটা 0 ভোল্ট পাইছে না? 0 ভোল্ট মাইনাস B of AC কত? এটা হচ্ছে B of AC, AC অংশের বিভব পার্থক্য তো এটাই না, যে AC অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য।
তো 24 ভোল্ট, এটা 24 হইলে সি বিন্দুর বিভব হবে -24 ভোল্ট, সি বিন্দুর বিভব কত হবে -24 ভোল্ট, ঠিক আছে? বুঝছি? নেক্সটে আসো, নিচের কোনটা সুইচ? দেখো এই যে এই প্রতীকটা এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, এই প্রতীকটা হচ্ছে সুইচের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রোধ, ঠিক আছে? এটা যত দূর জানি এটা মেবি ফিউজের, ঠিক আছে? তাও কনফিউশন আসে, তোমরা কমেন্টে টিক করে দিও এটা যদি ফিউজ না হয়। এইটা কি? এটা হচ্ছে দেখো এইভাবে যদি থাকে, এইভাবে একদম সমান সমান যদি দুইটা থাকে তাহলে এটার নাম হচ্ছে ধারক, ঠিক আছে? যদি এইভাবে থাকে, একটা লম্বা একটা বাট্টি, একটা লম্বা একটা খাটো, তাহলে এটাকে বলা হয় কুশ। একটা লম্বা একটা খাটো যদি থাকে তাহলে এটাকে বলা হয় কুশ, এটা কুশ, এবং দুইটা সমান হইলে এটাকে বলা হয় ধারক, ঠিক আছে? তাহলে এই চিহ্নটা কোনটা নির্দেশ করে? ধারক নির্দেশ করে, ঠিক আছে? ওকে। আর ব্যাটারি কেমনে নির্দেশ করে? ব্যাটারি এই যে চারটা টানতে, ব্যাটারি এরকম, ব্যাটারি হচ্ছে এরকম, এরকম হচ্ছে ব্যাটারি। কুশ হচ্ছে এই যে এরকম, একটা লম্বা একটা বাট্টি খাটো। ধারক কি? এই যে ধারকের ক্ষেত্রে দুইটাই সমান, ওকে, ঠিক আছে? সংযোগহীন তার এটাকে হচ্ছে এইভাবে দেয়, এইভাবে সংযোগহীন তার দেয়, ঠিক আছে? আচ্ছা, বর্তনীর তড়িৎ প্রবাহ কত বের করতে হচ্ছে? সো তড়িৎ প্রবাহ বের করতে হলে অবশ্যই আমাদের রোধ জানা লাগবে। সো রোধ কেমনে বের করবা ভাইয়া? তুল্য রোধ বের করা লাগবে। সো রোধ দেখো এখানে কেমনে বের করা যায়। ফার্স্টে এই যে তুমি এই দুইটার কথা চিন্তা করো, এই দুইটার কথা। তো এই দুইটা যে জাংশনে আছে, যে এটা কিন্তু এইদিকে যাইতেছে, তো এই দুইটার কথা চিন্তা করলে আমরা একটা পয়েন্ট ধরি। দেখো আমরা একটা পয়েন্ট যদি এইখানে ধরি, তাহলে এটার এক পয়েন্ট এখানে আসতে পারতেছে, এটার এক পয়েন্ট এখানে আসতে পারতেছে, ভালো করে বুঝো। আবার এটাকে আরেকটা পয়েন্ট ধরলে এটার এক প্রান্ত এইখানে যেতেছে, এটার এক প্রান্ত এখানে যেতেছে। সো আমরা জানি দুইটার রোধের দুইটার প্রান্ত যদি হচ্ছে আমাদের মিলে যায়, তাহলে এটা হচ্ছে সমান্তরালে থাকে। তাহলে এই রোধ এবং এই রোধ পরস্পরের সমান্তরালে আছে। আমি একটু চিহ্নিত করি, এটা মনে করলাম R1, এটা R2, আর এটা R3। তাহলে এখান থেকে লিখতে পারবো R2 আর R3 কিসে আছে? সমান্তরালে আছে। দ্যাট মিনস 1/RP = হবে 1/8 + 1/8, ঠিক আছে? বুঝছি? সো এখান থেকে হিসাব করলে RP সমান কি পাবা? বা 1/RP সমান এখান থেকে তোমার আসবে 2/8, ঠিক আছে? তো RP = বাবা এটাকে উল্টাইলে 4 পাবা। তো RP পাইলাম 4, RP কত পাইছি? 4। এইবার এই দুইটা রোধের একটা তুল্য রোধ বের হয়ে গেছে। ভালোভাবে চিন্তা করো, এই দুইটা রোধের মনে করো এই রোধটা তো আছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি বিভব যেটা, আচ্ছা যাই হোক। তো এই দুইটা রোধের পরিবর্তে এখন আমি একটা রোধ ব্যবহার করতেছি। তুল্য রোধ মানে কি? একটা রোধ হয়ে গেছে। সো দুইটা রোধ একটা রোধ হয়ে গেছে, পরে এখানে তো এটা আছে। তো একটা রোধ এবং এইটা পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে না? এই দুইটা তুল্য রোধ যেটা বের করছে এটা একটা রোধ হয়ে গেছে, ওইটার সাথে এইটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে হবে RS = এই তুল্য রোধটা, এই তুল্য রোধটা এটার সাথে কিসে আছে? এটার সাথে আছে শ্রেণীতে, এটার সাথে শ্রেণীতে আছে। সো এটা হচ্ছে আমাদের R1। এই হালকা পাতলা বেসিক তো তোমাদের মোটামুটি জানা আছে, না জানা থাকলে তো MCQ প্রত্যেকটা বোঝানো লাগবে, একটা ঝামেলা। RP কত ভাইয়া? RP পাইছি 4, এবং R1 এখানে কত দেওয়া আছে? 6। তো এই দুইটা যোগ করলে আমরা পাবো 10 ওহম। কত পাবো? 10 ওহম। তাহলে এই যে 10 ওহম পাইছি, RS পাইছি। এটা কি পাইছি? RS। ভাই এটাই মূলত আমাদের বর্তনীর তুল্য রোধ। এটাই কি বর্তনীর তুল্য রোধ? তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রবাহ বের করতে হবে। প্রবাহ I = B/R। B 10 ভোল্ট, আরও পাইছি 10, তাহলে এখান থেকে 1 এম্পিয়ার আসবে। কত এম্পিয়ার আসবে? 1.000 এম্পিয়ার বা 1 এম্পিয়ার, ঠিক আছে? 7 ওমেগা রোধের মধ্যকার প্রবাহ বের করতে হচ্ছে। 7 ওমেগা এই রোধের মধ্যকার প্রবাহ বের করতে হচ্ছে। প্রবাহটা কেমনে বের করবা? সো একটা জিনিস দেখো, এখানে কিন্তু ব্যাটারি দেখে দুইটা প্রান্ত আছে। দেখো এটার সাথে এটা একভাবে কানেক্টেড, ভালো করে বুঝো, আমি অন্য কালার দিলে। এটার সাথে দেখো, এটার সাথে এইটা একভাবে কানেক্টেড, এটা ডিরেক্ট আলাদা একটা সার্কিট হয়ে গেছে, এইভাবে এটা ঘুরতে থাকবে, ঠিক আছে? দ্যাট মিনস এটা ডিরেক্ট আলাদা একটা সার্কিট হয়ে গেছে, এবং এটার সাথে এটাও ডিরেক্ট আলাদা একটা সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? এটার সাথে এটার কোনো কানেকশন নাই, বুঝছো? কারণ এই যে ব্যাটারি তো, তাহলে তারা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। এইদিকে কেন যাবে? এইদিকে কেন যাবে? রোধ যাবে হচ্ছে যেদিকে রোধ, মানে কারেন্ট যাবে যেদিকে রোধ নাই। তো মনে করো এটা আমাদের এইদিকে যাইতেছে, কথার কথা, এটা মনে করো এইদিকে যাইতেছে, গিয়ে এইদিকে আসলো, আসার পরে এইদিকে গেলে সে রোধ পাবে। সো এইদিকে সে ঘুরিয়ে এখানে আসবে না, সে কী করবে? এখান থেকে যাইতেছে, তো এখান থেকে গিয়ে এই দিক থেকে এইদিকে চলে যাবে, ঠিক আছে? এইদিকে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের একটা পূর্ণবর্তনী, এটার একটা পূর্ণবর্তনী। সো আমাদের বলছে 7 ওমেগার মধ্যকার প্রবাহ। তাহলে 7 ওমেগার জন্য তুমি মনে করো এইটা বাদ, 7 ওমেগার জন্য এইটা বাদ, তুমি এতটুকু জাস্ট চিন্তা করো। তো এতটুকুর জন্য, এতটুকুর মধ্যে আমাদের 7 ওমেগা আছে। দেখো এতটুকুর মধ্যে কি আছে? 7 ওমেগা। তাইলে এই 7 ওমেগা আরেকটা রোধের সাথে কিসে আছে? শ্রেণীতে আছে।
শ্রেণীতে যদি থাকে তাহলে বর্তনীর মোট প্রবাহই হয় এই প্রত্যেকটা রোধের প্রবাহ। শ্রেণীতে থাকলে বর্তনীর মোট প্রবাহই হচ্ছে বর্তনীর প্রবাহ হয়ে যায়, বর্তনীর মোট প্রবাহই হয়ে যায় প্রত্যেকটা রোধের প্রবাহ। তার পিছনে আমি এই বর্তনীর তুল্য রোধ বের করে বর্তনীর প্রবাহটা বের করে ফেলে। এটার তুল্য রোধ হবে দেখো এই দুটার যোগফল, কারণ যেহেতু শ্রেণীতে আছে 7 5 7 12 12 পাইলাম, তাহলে আমাদের তুল্য রোধ পেয়ে গেলাম I = হবে B/R। বি কত 24 ভোল্ট, তাহলে 24 ডিভাইডেড বাই R 12, এখান থেকে পেলাম 2 অ্যাম্পিয়ার। কি পাইছি 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার পাইছি এই বর্তনীর প্রবাহ। ভালো করে বুঝো, তাহলে এই বর্তনীর যে প্রবাহ আছে না, এই বর্তনীর প্রবাহই তো আমাদের মেইন প্রবাহ। এই বর্তনীর প্রবাহ হচ্ছে সব দিক দিয়ে প্রবাহিত হবে, কারণ এগুলো শ্রেণীতে আছে, তাহলে এটার মধ্য দিয়েই এই বর্তনীর প্রবাহটাই প্রবাহিত হবে। সো 2 অ্যাম্পিয়ার হবে আমাদের 7 ওমেগা রোধের মধ্যকার 7 ওমেগা রোধের মধ্যকার প্রবাহ। ঠিক আছে, এরপরে এটা দেখি বলছে, দেখো বলছে 3 ওমেগা এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত। 3 ওমেগা রোধের 3 ওমেগা কই, এই যে এই 3 ওমেগা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। সো দুই প্রান্তের বিভব পার্থক্য, তো 3 ওমেগা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা বের করতে চাই তাহলে এইভাবে বের করতে হবে যে এইটার তড়িৎ প্রবাহের সাথে, দেখো বিভব পার্থক্য B = হচ্ছে IR, এটা কি আমরা জানি। বিভব পার্থক্য বের করতে বলছে, তো বিভব পার্থক্য B = IR। বিভব পার্থক্য কি ভাইয়া, বিভব পার্থক্য B = IR। তাইলে আমাদের যেহেতু 3 ওমেগা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বসে, তাহলে 3 ওমেগা রোধের প্রবাহ এটা লাগবে 3 ওমেগা রোধ, এটাকে মনে করো হচ্ছে আমি R প্রাইম ধরলাম, তাহলে এইটার প্রবাহ যদি I প্রাইম হয় I প্রাইম লাগবে, এটার রোধ যদি R প্রাইম হয় R প্রাইম লাগবে। ঠিক আছে, মানে আমাদের 3 ওমেগার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হলে এইটার প্রবাহ এবং এইটার রোধই লাগবে। সো এইটা কিন্তু আমরা দেখলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা সার্কিট এটা। তাহলে এইটার ক্ষেত্রে এইটার এই দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে, যেহেতু শ্রেণীতে আছে তাহলে বর্তনীর প্রবাহই হচ্ছে এই দুইটার মধ্য দিয়ে প্রবাহিত হবে। সো আমি আগে তুল্য রোধ বের করে ফেলি দুইটার। RS = হবে 9 আর 3 কত, দুইটা শ্রেণীতে আছে তাহলে 12, তাহলে এদের মধ্যকার প্রবাহ হবে I = B/R। সো এটা কত 24 ভোল্ট। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের রোধ পাইছি 12 ওহম, তাহলে এখান থেকে 2 অ্যাম্পিয়ার পাইলাম। এটা কি বের হয়েছে, এটা বের হয়েছে ভালো করে বুঝো, আমাদের এই বর্তনীটার প্রবাহ মাত্রা। এটা কি বের হয়েছে, আমাদের এই যে বর্তনীটা আছে এটার তড়িৎ প্রবাহ বের হয়েছে। এই বর্তনীটার তড়িৎ প্রবাহ বের হয়েছে আমাদের কত ভাইয়া 2 অ্যাম্পিয়ার। এই বর্তনীর প্রবাহ যদি আমাদের 2 অ্যাম্পিয়ার বের হয়, এই বর্তনীর তড়িৎ প্রবাহ যদি আমাদের 2 অ্যাম্পিয়ার বের হয়, তাহলে এই 2 অ্যাম্পিয়ারই এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। দ্যাট মিনস এই 2 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের এই 3 ওমেগার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সমান্তরাল হলে ভিন্ন হইতো, কিন্তু মনে রাখবা শ্রেণীতে দেখায় বর্তনীর প্রবাহই প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যায়। তাহলে এটার মধ্য দিয়ে প্রবাহ কত পাইলাম, প্রবাহ পেয়ে গেছি, প্রবাহ হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার। এটার মধ্য দিয়ে প্রবাহ কত I = 3 অ্যাম্পিয়ার, এবং এটা রোধ দেওয়া আছে 3 ওমেগা, এটা রোধও দেওয়া আছে না, অবশ্যই দেওয়া আছে। 3 অ্যাম্পিয়ার না, সরি, এটা 2 অ্যাম্পিয়ার পাইছি, 3 অ্যাম্পিয়ার না, এই তো সমান 2 অ্যাম্পিয়ার পাইছি। তো এটার যদি বিভব পার্থক্য বের করতে চাই তাহলে এটার প্রবাহ 2 অ্যাম্পিয়ার পাইছি, এবং এটার রোধ হচ্ছে 3 ওমেগা, 3 দুগুণা 6 ভোল্ট পাবো। ঠিক আছে, এটা आंसर 6 ভোল্ট, বুঝছি। এরপরে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, এই বর্তনীর তড়িৎ প্রবাহ। সো আবারও দেখো এটা হচ্ছে খোলা একটা রোধ। সো আমাদের তড়িৎ প্রবাহ এই দিক থেকে এই দিকে যাবে, এই দিক থেকে তড়িৎ প্রবাহ বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, সে আবার এইখানে আসতে হবে। সো এই বাইরের দিকে যাবে না। সো বর্তনীর বাইরে যেটা থাকবে এটা মনে রাখবা বাদ, এখানে যাই থাকুক না কেন এটা ক্রস। ঠিক আছে, তাহলে আমাদের মূল বর্তনী হচ্ছে এখানে এইটা, মূল বর্তনী কোনটা, এইটা। তো এইটার কি করা লাগবে, এইটার তুল্য রোধ বের করা লাগবে যদি তড়িৎ প্রবাহ বের করতে চাই। তো এটার তুল্য রোধ কেমনে বের করবো, দুইটাই শ্রেণীতে আছে, তাহলে তুল্য রোধ হবে দুইটার যোগফল 2 + 4, কারণ শ্রেণীতে থাকলে জানি RS = R1 + R2 + R3, এগুলো তো জানার কথা। আর সমান্তরালে থাকলে 1/RP = হয় আমাদের 1/R1 + 1/R2 + 1/R3 + ... ঠিক আছে, তো এখান থেকে দেখো 2 আর 4 কত, 2 আর 4 হচ্ছে 6, RS পাইলাম 6 ওহম। ঠিক আছে, এটা বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে I = B/R দিয়ে বের করতে পারবো। B হচ্ছে 24 ভোল্ট এবং R হচ্ছে আমাদের 6। দেখো আমি 4 × 24, তাহলে 4 অ্যাম্পিয়ার। তো এটা आंसर আসছে 4 অ্যাম্পিয়ার, এটা 4 অ্যাম্পিয়ার आंसर। দেখো আমি তোমাকে কতটা বর্তনীর এগুলা দেখাইতেছি যাতে পরীক্ষায় ডিফারেন্ট বর্তনী আসলে তুমি যাতে आंसर করতে পারো। ঠিক আছে, আর এটা যদি বলতো যে ডি প্রান্তের বিভব কত, তাহলে দেখো ডি প্রান্ত হচ্ছে ভূমির সাথে কানেক্টেড, দ্যাট মিন্স এই প্রান্তের বিভব 0 ভোল্ট হইতো। ঠিক আছে, এটা বলতে পারে। এই যে বলছে ই বিন্দুর বিভব কত, এটাতে বলছে ই বিন্দুর বিভব, ই বিন্দু এইখানে। তো ভালো করে বুঝে, আমাদের তড়িৎ যেহেতু এই দিকে আসবে না, যেহেতু এইটা ক্রস,
তাইলে আমাদের বি বিন্দুর বিভব যেটা ওইটাই হচ্ছে আমাদের ই বিন্দুর বিভব হবে, বুঝছি? যেহেতু তড়িৎ এইদিকে আসবে না, এটা খোলা আবর্তনী হয়, এইদিকে তড়িৎ আসবে না, জন্য বি বিন্দুর বিভবটাই ই বিন্দুর বিভব হবে। সো আমাকে কি করতে হবে? আলটিমেটলি বি বিন্দুর বিভব বের করতে হবে। বি বিন্দুর বিভব বের করলেই হয়ে যাবে। তো তুমি এইটা চিন্তা করো, দেখো যেহেতু ডি হচ্ছে আমাদের ভূমির সাথে কানেক্টেড, দ্যাট মিনস এই যে ডি বিন্দুর বিভব হচ্ছে আমাদের 0 ভোল্ট। ডি বিন্দুর বিভব যদি 0 ভোল্ট হয়, তাহলে এই দুইটার বিভব পার্থক্য 24 ভোল্ট কখন হবে? যখন হচ্ছে এটার বিভব 24 ভোল্ট হবে। তাহলে বি অফ এর বিভব 24 ভোল্ট, এটা দেখেই বোঝা যায়। দেখো এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য 24 ভোল্ট দেওয়া আছে, আবার ডি বিন্দুর বিভব পার্থক্য 0 ভোল্ট। তাহলে এইটার পার্থক্য 24 ভোল্ট কখনই হবে? যখন এ বিন্দুর বিভব পার্থক্য 24 ভোল্ট হবে, তখন এ থেকে ডি বিয়োগ দিলে আমাদের এই বি অফ এডি মানে এ আর ডি প্রান্তের বিভব পার্থক্য 24 ভোল্ট আসবে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখতেছি এখন বি বিন্দুর বিভব পার্থক্য জানলে ই বিন্দুর বিভব হয়ে গেছে। তো দেখো এটা ভালো করে বুঝলে তোমরা সিকিউ আনসার করতে পারবা। তো আমরা কি করব, এবার আমাদের যেটা করতে হবে, দেখো আমরা যদি বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে চাই, কেমনে বের করবো? আমরা জানি বি অফ এবি, এই এবি অংশের বিভব পার্থক্য কি হবে? বি অফ এবি সমান হচ্ছে বি অফ এ মাইনাস বি অফ বি, এটাই তো সূত্র। বি অফ এবি সমান কি? বি অফ এ মাইনাস বি অফ বি। তো আমি যদি এই বি বিন্দুর বিভব বের করতে চাই, তাহলে এটাকে এই পাশে পজিটিভ করে নিয়ে আসলাম, এখানে বি অফ এ আছে, বি অফ এবি এই পাশে মাইনাস হয়ে আসলো। এইটা আসতেছে আমাদের সূত্র, যে বি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে এইভাবে, এ বিন্দুর বিভব পার্থক্য থেকে এ বি অংশের বিভব পার্থক্যটা হচ্ছে আমরা বিয়োগ দিব। ঠিক আছে, ওকে। তাইলে এখান থেকে দেখো এ বি অংশের বিভব পার্থক্য তুমি কেমনে বের করবা? এই এ বি অংশের বিভব পার্থক্য হবে বি অফ এ বি ইজ ইকাল টু, অবশ্যই এই এ বি অংশের মধ্যে যে তুল্য রোধ আছে, হ্যাঁ ওইটা মানে এ বি সমান কি? অবশ্যই বিভব হচ্ছে আই আর, বিভব বি ইজ ইকাল টু আই আর। এখানে আই হবে এই এ বি অংশের মধ্যকার প্রবাহ, তড়িৎ প্রবাহ, এবং আর হবে এই এ বি অংশের মধ্যে যে রোধ আছে ওইটা। তো এ বি অংশের মধ্যে শুধু 2 ওমেগা রোধ আছে, পেয়ে গেলাম। বাট তড়িৎ প্রবাহ কি আমরা জানি না। তো দেখো এই বর্তনীটা তড়িৎ প্রবাহ কি হবে? এই বর্তনীটা আমরা দেখতেছি, এই বর্তনীটা এই যে এইভাবে কানেক্টেড। সো এই রোধের সাথে এই রোধ হচ্ছে আমাদের কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এটার তুল্যরোধ কি হবে? বর্তনীর প্রবাহ বের করতে হলে তো অবশ্যই তুল্যরোধ জানা লাগবে। সো তুল্যরোধ কি হবে? তুল্যরোধ হবে, দেখো এই দুটার যোগফল, যেহেতু দুইটা শ্রেণীতে আছে, তুল্যরোধ পেলাম 6। এটা মেবি আগেই করছি আমরা, দেখো এটা আগেই করে ফেলছি। বর্তনীর তড়িৎ প্রবাহ তো 4 এম্পিয়ার অলরেডি পেয়ে গেছি, তাহলে এটা একবার কষ্ট কেন করবো? তো 4 এম্পিয়ার অলরেডি পেয়ে গেছি, দ্যাট মিনস এই দুইটা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে প্রত্যেকটার মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়। দ্যাট মিনস এই বিন্দু দিয়েও 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, এই বিন্দু দিয়েও 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তো আমাদের দরকার এই এবি অংশের তড়িৎ প্রবাহ এবং এবি অংশের রোধ, কারণ এবি অংশের বিভব পার্থক্য জানা লাগবে। সো এবি অংশের তড়িৎ প্রবাহ 4 এম্পিয়ার পাইলাম, আর এবি অংশের রোধ কত? 2 ওমেগা। সো এটা হিসাব করলে 8 ভোল্ট পেলাম। তো এবি অংশের বিভব এ অংশের বিভব পার্থক্য 24 ভোল্ট, এ অংশের বিভব 24 ভোল্ট, আর এবি এবি অংশের বিভব পার্থক্য 8 ভোল্ট। সো এটা হিসাব করলে এখান থেকে বিয়োগ দিলে পাবো 16 ভোল্ট। কত পাইছি? 16 ভোল্ট। এটা হচ্ছে আমাদের বি বিন্দুর বিভব পার্থক্য। দেখে বি বিন্দুর বিভব পার্থক্য 16 ভোল্ট আসছে। সো বি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে আমাদের ই বিন্দুর বিভব পার্থক্য, এর জন্য আমরা দিয়ে দিলাম। সেটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ম্যাথ ছিল। ঠিক আছে, এরপরে এই বর্তনীর তুল্যরোধ কত? তো দেখো এটার তুল্যরোধ একদম বুঝে করতে হবে। ফার্স্টে তুমি দেখলেই বুঝতে পারবা, দেখো এই দুইটা রোধ শ্রেণীতে আছে। তো এই দুইটা শ্রেণীতে যদি এই দুইটা তুল্যরোধ বের করে ফেলে, তাহলে একটা রোধ হয়ে যাবে। ওই একটা রোধ এবং এই রোধ পরস্পর কিসে আছে? অবশ্যই সমান্তরালে আছে, দেখলেই বোঝা যায়। ঠিক আছে, তো দেখো এখান থেকে এই একটা রোধ পাইলাম, আর এই দুইটা তুল্যরোধ বের করে ফেলে দুইটা একটা হয়ে যাবে। একটা হয়ে গেলে দেখো একটা হয়ে গেলে এরকম থাকবে। তো এইটার এই প্রান্ত এটার এই প্রান্ত মিলতেছে, এবং এটার এই প্রান্ত এটার এই প্রান্ত মিলতেছে, দ্যাট মিনস পরে ওই দুইটা সমান্তরাল থাকবে। ঠিক আছে, বুঝছি? তো আমরা এইভাবে করি। ফার্স্টে R2 আর R3 শ্রেণীতে আছে, তাহলে এখান থেকে RS ইকুয়াল টু পাবা R2 প্লাস R3, তো R2 কত? R2 হচ্ছে 3 ওহম, আর R3 কত? R3 হচ্ছে 4 ওহম। তো এই দুইটা যোগ করলে পাইলাম 7 ওহম। কত পাইলাম? 7 ওহম। এই যে 7 ওহম পাইছি, বুঝতেছো? এই 7 ওহম হচ্ছে এই দুইটার তুল্যরোধ। তো এই যে RS পাইছি, এই দুইটার যে একটা তুল্যরোধ বের হয়েছে RS, এই RSটা আবার এটার সাথে কি ভাই আছে? সমান্তরালে আছে। দেখো কারণ দুইটার প্রান্ত হচ্ছে একই হয়ে যাবে, কারণ মাঝে আর কোনো রোধ নাই। ঠিক আছে, RS এবং R4 সমান্তরালে আছে, তাহলে এখান থেকে পাবা 1/RP = 1/RS প্লাস 1/R4। ঠিক আছে, তো 1/RS পাইছি 7, আর R4 কত? R4ও 7 দেওয়া আছে। তো এখান থেকে হিসাব করলে RP সমান কত পাবা ভাইয়া? RP সমান হিসাব করলে পাবা 3.55 ওহম। বুঝছি? তো এইবারে দেখো
এই তিনটার একটা রোধ পাইছে এখন। তো এই তিনটার যে একটা রোধ পাইছি তুমি চিন্তা করে দেখো, ওই একটা রোধের সাথে এই যে এই তিনটার পরিবর্তে এখন একটা রোধ পাইছে, মনে করো বর্তনীটা এরকম হয়ে গেছে। সো তিনটার পরিবর্তে একটা রোধ পাইছে, এই একটা রোধ এবং এই একটা রোধ কিসে আছে? শ্রেণীতে আছে, না দেখলে বোঝা যায়। তো এই যে আরপি এবং এই R1 শ্রেণীতে আছে, তাহলে এখান থেকে তুল্য রোধ পাবা RS সমান এই আরপি এবং এই R1 এর যোগফল। আরপি পাইছি 3.5 ওহম এবং R1 এখানে 2 ওহম দেওয়া আছে, 2 ওহমকে দেওয়া আছে, এটা 5.5। কত আসতেছে? 5.5। তো আমাদের তুল্য রোধ বের করতে হচ্ছে, তো তুল্য রোধ 5.5 ওহমই বের হয়েছে, এইটাই আনসার। ঠিক আছে, এরপরে এটা অনেক স্ট্যান্ডার্ড, বেশি স্ট্যান্ডার্ড আর কি, এটা বুঝে শুনে করতে হবে। ফার্স্টে বলছে উক্ত বর্তনীতে R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই কিনা দেখাইতে বলছে। বলছে R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই। আমরা দেখবো আসলে কি R2 ও R4 এর তড়িৎ প্রবাহ একই কিনা। এটা হচ্ছে R2, এটা হচ্ছে R4। সো একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি এইটা একটা সমান্তরাল জাংশন, ভালো করে যেখানে সমান্তরাল জাংশন আছে, তো এটার ভেতরকার কোনো কিছু হিসাব করতে চাইলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানা লাগবে। বুঝতেছো? এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটা সিকিউ স্ট্যান্ডার্ড ম্যাথ, এটা 24-এর দুইটা বোর্ডে চলে আসছে, জন্য আমি রাখছি। এরকম কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব কম। তারপরে এটা দেখো ভালো করে, ঠিক আছে? তো আমি যদি এই জাংশনের ভেতরের কোনো জিনিসের তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য জানা লাগবে। দ্যাট মিনস আমাদের টার্গেট ফার্স্টে বি অফ বিই বের করা, এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হইলে ভালো করে বুঝো, আমাদের এই বর্তনীর প্রবাহ যেটা আই, এটা এইদিকে আসবে, এইদিকে যাবে, এইদিকেও আই প্রবাহিত হবে। এরপরে আইটা গিয়ে হচ্ছে এইদিকে এবং এইদিকে মিলে প্রবাহিত হবে। এই আইটাই মূলত, এই আই হচ্ছে এই দুই দিক দিয়ে যাবে। দ্যাট মিনস বর্তনীর টোটাল প্রবাহই কিন্তু আমাদের এই জাংশনের ভেতর দিয়ে ঢুকবে, বর্তনীর টোটাল প্রবাহই আমাদের এই জাংশনের ভেতরে ঢুকবে। তো এখান থেকে বি অফ বিই মানে এই অংশে বিভব পার্থক্য সমান কি? বিভব পার্থক্য তো আই হচ্ছে আমাদের বর্তনীর প্রবাহ এবং আর হবে এই জাংশনের তুল্য রোধ। আর কি? এই জাংশনের তুল্য রোধ। তো আর হবে এই কি ভাইয়া? বিই অংশের তুল্য রোধ, মানে এই জাংশনের তুল্য রোধ। তো আমি আর অফ বিই দিলাম। তো আই কত? আই আমরা পেয়ে যাবো, দেখো আমরা একটু আগে তুল্য রোধ পেয়েছি 5.5 ওহম, ই দেওয়া আছে 11 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ তো নাই। দ্যাট মিনস আই ইকুয়াল পেয়ে যাবো B/R, এখানে ই আছে যেহেতু বি এর জায়গায় E/R। ই হচ্ছে 11, আর পাইছি 5.5, তো এখান থেকে আই পাবো 2 এম্পিয়ার। আই কত এম্পিয়ার পাইলাম? 2 এম্পিয়ার। এখান থেকে আমরা আই পেয়ে গেলাম 2 এম্পিয়ার। পরে বিই অংশের বিভব পার্থক্য বের করা লাগবে, বিই অংশের বিভব পার্থক্য, বিই অংশের বিভব পার্থক্য বের করতেছি। বাট আর কি? এই বিই অংশের রোধ, এই বিই অংশের রোধ কোনটা ছিল? দেখো ফার্স্টে এই দুইটা শ্রেণী, পরে ওইটার সাথে এটা সমান্তরাল, ততটুকু যখন সলভ করছিলাম, দেখো এই দুইটা শ্রেণী এবং ওইটার সাথে এটা সমান্তরাল, এতটুকু করলে আমাদের এই অংশের তুল্য রোধ বের হয়ে গেছিল। সো এটা কত আসছিল? দেখো ফার্স্টে এই দুইটা শ্রেণীতে করছিলাম 7 বের হয়েছিল, পরে এই শ্রেণীর সাথে এটা সমান্তরাল করে এই যে এখানে হিসাব করে আমাদের আরপি সমান 3.5 বের হয়েছিল। দ্যাট মিনস এই অংশটার তুল্য রোধ এইখানে 3.5 বের হয়েছিল, পরে না এই অংশের সাথে এটা যোগ করে আমরা এটা বের করছি। বাট আমাদের শুধু এই ভেতরের তুল্য রোধ কত? 3.5। ঠিক আছে, তো এখানে এই যে এই অংশটা বিই, এটা আরপি হিসেবে কাজ করছিল, আরপি সমান হচ্ছে আর অফ বিই। ঠিক আছে, তো এটার তুল্য রোধ কত বের হয়েছিল? 3.5 বের হয়েছিল। তো এখানে বসাও 3.5, তো এটা থেকে পাবো 7 ভোল্ট। কত পাবো? 7 ভোল্ট। তো এখানে পাইছি এই বিই অংশের তড়িৎ প্রবাহ 7 ভোল্ট, বিই অংশের বিভব পার্থক্য 7 ভোল্ট। তো আমাদের দেখতে হবে R2 আর R4 এর মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়েছে কিনা। কেমনে দেখবা? দেখাইতেছি, আসো। আচ্ছা, বর্তনীর প্রবাহ আই সমান 2 এম্পিয়ার বের হয়েছিল, এটা মনে রাখো। এইবার এই দুইটা অংশের বিভব পার্থক্য আমরা বের করে ফেলছি, এই দুইটা অংশের কি করছি? বিভব পার্থক্য হচ্ছে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাইলে এইবার আমাদের কি করতে হবে? এইবার আমি যদি R4 এর তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে R4 এর তড়িৎ প্রবাহ হবে I4 দিলাম, এটা R4 এর তড়িৎ প্রবাহ। তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পাইছি 7 ভোল্ট, মানে বি অফ বিই। ঠিক আছে, ডিভাইডেড বাই দেখো এখানে শুধুমাত্র একটা রোধ আছে, R4 এর ক্ষেত্রে এই লাইনে শুধু একটা রোধ আছে, তাহলে এই রোধটাই হচ্ছে নিচে হবে। I = B/R না, তাহলে I4 = হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার রোধ হচ্ছে R4। তো এখান থেকে বি অফ বি পাইছি 7, R4 পাইছি 7।
ঠিক আছে। তো এটা যদি হিসাব করি তাহলে 1 এম্পিয়ার আসতেছে। তো R4 এর তড়িৎ প্রবাহ কত পাইছি? R4 এর তড়িৎ প্রবাহ I4 হইলে ওইটা পাইছি হচ্ছে আমরা 1 এম্পিয়ার। কত এম্পিয়ার পাইছি? 1 এম্পিয়ার। এবার দেখতে হবে R2 এর প্রবাহ। তো R2 এর প্রবাহ কেমনে দেখবো? R2 কোন লাইনে আছে ভালো করে বুঝো। R2 আছে এই লাইনে। R2 কোন লাইনে আছে ভাই? R2 আছে আমাদের এই লাইনে। তো এই লাইনে যে R2 আছে না, তো এই R2 লাইনে কয়টা রোধ আছে দেখো? R2 লাইনে হচ্ছে আমাদের দুইটা রোধ আছে। R2 লাইনে কয়টা রোধ আছে? R2 লাইনে দুইটা রোধ আছে এবং দুইটা শ্রেণীতে আছে। তাহলে অবশ্যই এখানে R2 এর প্রবাহ বের করতে চাইলে আমাদের এই দুইটা রোধ ইউজ হবে, কারণ এই দুইটাই হচ্ছে বাধা দিবে পরস্পর। যেহেতু শ্রেণীতে আছে এই দুইটাই বাধা দিবে, কারণ এই দুইটার মধ্যে দিয়ে আমাদের সেম তড়িৎ প্রবাহিত হবে, আমরা এটা জানি। এখানে যদি আমি R2 এর তড়িৎ প্রবাহ বের করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে? R2 এর তড়িৎ প্রবাহ বের করতে চাইলে I2 যখন বের করবো, এটা হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই এখানে যে রোধ ইউজ হবে, এই দুইটার তুল্য রোধ ইউজ হবে। সো এই দুইটার তুল্য রোধ কি? RS হিসেবে আমরা বের করছিলাম না একবার, এই যে 3 + 2, বা তুমি একসাথে দিতে পারো। এখানে যেহেতু দুইটা রোধ এই লাইনে আছে, এই দুইটা রোধের যোগফল হবে তুল্য রোধ R2 + R3, মানে শ্রেণীতে আছে যেহেতু এইটা, ঠিক আছে। কেন হয়েছে বুঝছো? কারণ এই R2 এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, R3 এর মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহিত হবে, কারণ দুইটা শ্রেণীতে আছে এবং সেমভাবে তড়িৎ প্রবাহকে বাধা দিবে। এজন্য দুইটার তুল্য রোধ ইউজ হবে এখানে। তো B অফ B পাইছি 7, এই দুইটার তুল্য রোধ কি? এটা হচ্ছে 3, এটা 4, 3 + 4, এটা হিসাব করলে দেখো 7, 7 দিয়ে 7কে ভাগ দিলে 1 এম্পিয়ার। সো আমাদের R2 ও 1 এম্পিয়ার আসতেছে। R2 R4 এর তড়িৎ প্রবাহ কি একই বের হয়েছে, দুইটাই 1 এম্পিয়ার, দ্যাট মিন্স এটা ঠিক একটা গেল। এরপর R3 এর বিভব পার্থক্য R2 এর বেশি। R3 এর বিভব পার্থক্য বলতেছে R2 থেকে বেশি। সো দেখো এটা তুমি পেয়ে যাবা, তুমি তো অলরেডি পেয়ে গেছো। এই R2 R3 এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বের যাইতেছে। তাহলে আমি R2 এর বিভব পার্থক্য যদি B2 ধরি, তাহলে এটা কি হবে? IR, বিভব পার্থক্য B = IR। তো এই R2 এর তড়িৎ প্রবাহ আমি জানি, এবং যেহেতু এই R2 এর বিভব পার্থক্য বের করতেছি, ঠিক আছে, তো R2 এর বিভব পার্থক্য কি হবে? এখানে রোধ কোনটা ইউজ হবে? এই R2 এর রোধ, তাহলে R2। তাহলে এখান থেকে পাবো I2 হচ্ছে 1 এম্পিয়ার, R2 কত? R2 পাইছি এখানে 3 এম্পিয়ার, 3 ভোল্ট, 3 ওহম। তাহলে B2 পাবো 3 রেখে 3 ভোল্ট, এটা হচ্ছে আমাদের B2, মানে R2 এর বিভব। R2 এর বিভব কত পাইছি? 3 ভোল্ট, ঠিক আছে। এরপরে আমি দেখব R3 এর বিভব কত। সেমভাবে R3 এর মধ্যে দিয়ে আমাদের 1 এম্পিয়ার প্রবাহিত হইতেছে, কারণ এটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে, এটার মধ্যে দিয়েও সেম তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে। একটা কোয়েশ্চেন দেয় যেটা কেউ পারবে না, আর তুমি যদি পারো তাহলে এটা তো গেইন। টাইমের মধ্যে এটা সবগুলো আনসার করার পরে এটা হিসাব করবা, কারণ এটা বুঝে শুনে করা লাগবে, ঠিক আছে। ফার্স্টের দিকে এটাতে সময় নষ্ট করো না, শেষের দিকে হিসাব করো এরকম বড় ম্যাথ থাকলে। তো এইবার এটাতে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, এটার রোধ হচ্ছে 4, ঠিক আছে। তাইলে এটার বিভব পার্থক্য হবে B = IR। তাহলে এটার B3, এটার তড়িৎ প্রবাহ ইন্টু এটার রোধ। তো I3 কত? I3 হচ্ছে 1 এম্পিয়ার, R3 কত? 4 ওহম। তাহলে এখান থেকে 4 ভোল্ট পাইছি। সো আমরা দেখলাম B3 B2 থেকে বেশি, তাহলে B3 = B2, মানে R3 এর বিভব R2 এর বিভব থেকে বেশি, ঠিক আছে। R1 এর ক্ষমতা 8 ওহম। দেখো R1 কি? R1 হচ্ছে আমাদের একদম বর্তনীর সাথে শ্রেণীতে কানেক্টেড। তাহলে R1 এর প্রবাহ ছিল বর্তনীর প্রবাহ, তাহলে বর্তনীর প্রবাহ ছিল 2 এম্পিয়ার। বর্তনীর প্রবাহ কত ছিল? 2 এম্পিয়ার। এবার ক্ষমতা দেখো, ক্ষমতার অনেক সূত্র আছে। ক্ষমতা P = I²R, P = BI, P = B²/R। এই তিনটা ক্ষমতা সূত্র ইউজ করা যায়। তো কোনোটা যদি শ্রেণীতে কানেক্টেড থাকে বর্তনীর সাথে, ওইটার ক্ষমতা P = I²R দিয়ে বের করা লাগে, ঠিক আছে। তো এখানে I²R দিয়ে যে বের করবো আমরা, এই যে এইটার কত এম্পিয়ার আছে, এই যে R1 এর ক্ষমতা বের করতে বলছে, এটা বর্তনীর সাথে ডিরেক্ট শ্রেণীতে কানেক্টেড আছে, এটার প্রবাহ 2 এম্পিয়ার, ঠিক আছে, এবং এটার রোধও আমরা জানি। তাহলে যে I² দিয়ে এটার ক্ষমতা বের করতে পারবো না, তাহলে এটার ক্ষমতা হবে P1 = I²R1। তো I কত পাইছি? 2 এম্পিয়ার, এটা 2² ইন্টু এটার 2 ওহম রোধ, 4 4 2 8, তাহলে 8 ওয়াট, ঠিক আছে। এই যে তিনটাই অ্যান্সার। সো একটা ম্যাথে আমাদের 5-6 মিনিট চলে গেছে, দেখছো। বাট এটা আমরা বুঝে বুঝে সলভ করতে পারছি, অ্যাটলিস্ট জিনিসটা বুঝছো। অন্য কেউ হলে তোমাকে এটা বুঝাইতো না। এই বর্তনীর প্রবাহ মাত্রা কত? সেম দেখো, এখানে তিনটা রোধই শ্রেণীতে আছে, দেখে বোঝা যাইতেছে। তাহলে তুল্য রোধ হবে RS = 3টার যোগফল, 4 + 6 + 5। তো এখানে দেখো তো বাবা 15 ওহম পাইলাম। এখানে দেখো আমাদের বিভব পার্থক্য 1.5 ভোল্ট দেওয়া আছে, তাহলে I = B/R। B
বিভব পার্থক্য হচ্ছে 1.5, এখানে রুট পেয়েছি 15, আনসার আসবে 0.1 এম্পিয়ার। আই থিঙ্ক কোথায় আসবে 0.1 এম্পিয়ার, এটাই আসছে। ঠিক আছে, এরপরে বি বিন্দুর বিভব কত, এই বি বিন্দুর বিভব বের করতে বলছে। বি বিন্দুর বিভব কেমনে বের করবা, তুমি দেখো ডি বিন্দু ভূমির সাথে কানেক্টেড, দ্যাট মিনস ডি বিন্দুর বিভব পার্থক্য 0 ভোল্ট, বি অফ ডি ইজ ইকুয়াল টু কত 0 ভোল্ট, ডি বিন্দুর বিভব পার্থক্য কত 0 ভোল্ট। ঠিক আছে, এইবার বি বিন্দুর বিভব বের করবা, তাহলে দেখো ডি বিন্দুর বিভব 0 ভোল্ট হইলে এই দুইটার বিভব পার্থক্য 1.5 ভোল্ট বসে, দ্যাট মিনস অবশ্যই এ বিন্দুর বিভব হবে আমাদের বি অফ এ, এ বিন্দুর বিভব কত হবে বি অফ এ ইজ ইকুয়াল টু কত 1.5 ভোল্ট। এটা 0 ভোল্ট হইলে এই দুইটা পার্থক্য তখনই 1.5 ভোল্ট হবে যখন এটা 1.5 ভোল্ট হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে 1.5 আসতেছে, বুঝতেছো জিনিসটা। এবার এটা 1.5 ভোল্ট, আমি বি বিন্দুর বিভব বের করব। ঠিক আছে, তো বি বিন্দুর বিভবের ক্ষেত্রে আমাকে দেখো কি এটা বের করতে হলে আমাকে বি অফ এবি দ্বারা করতে হবে, যে এবি অংশের বিভব পার্থক্য, বি অফ এবি, এবি অংশের বিভব পার্থক্য কি হবে, এই যে প্রথমটার বিভব পার্থক্য মাইনাস শেষটার বিভব পার্থক্য, বি অফ এ মাইনাস বি অফ বি। তো এখান থেকে দেখো আমরা যদি বি বিন্দুর বিভব বের করতে চাই, ওইটা এই পাশে প্লাস হয়ে আসলো, এখানে বি অফ এ আছে, বি অফ এ বি মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে পাইলাম দেখো বি অফ এ, এ বিন্দুর বিভব পার্থক্য কত 1.5 ভোল্ট। ঠিক আছে, মাইনাস এ বি অংশের বিভব পার্থক্য এখন জানা লাগবে, এ বি অংশের বিভব পার্থক্য কি আমরা জানি না। তো এ বি অংশের বিভব পার্থক্য কেমনে বের করবা, বি অফ এ বি ইজ ইকুয়াল টু আই আর, সূত্র তো এইটা বিভব পার্থক্যের সূত্র। আই কোনটা, অবশ্যই এই অংশের তড়িৎ প্রবাহই হবে আমাদের আই। তো এইটার ডিরেক্ট শ্রেণীতে আছে, তো বর্তনীর তড়িৎ প্রবাহ এইদিকে প্রবাহিত হবে। তো বর্তনীর তড়িৎ প্রবাহ আমরা কত পাইছিলাম 0.1 এম্পিয়ার পাইছিলাম, তো এখানে আই এর মান 0.1 এম্পিয়ার, এবং আর কি এটার মধ্যে যে রুটটা আছে এইটাই। ঠিক আছে, তো এখানে 4, তো এটা হিসাব করলে 0.4 ভোল্ট আসতেছে, তো এটা 0.4 ভোল্ট আসতেছে বি অফ এ বি। ঠিক আছে, এটা বিয়োগ দিলে 1.1 ভোল্ট পাবা, 1.1 ভোল্ট, এই যে এটাই আনসার। ঠিক আছে, দেখছো বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে পারছি। তো এই টাইপের কঠিন মেথড তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। এবার সমসমান দুইটা রোধ শ্রেণীয় সমান্তরালে সংযুক্ত করলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। সমসমান দুটি রোধ শ্রেণীতে, দেখো সমসমান মানে R1 এবং R2 রোধ দুইটা পরস্পর সমান। ঠিক আছে, দুইটা যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, দেখো শ্রেণীতে যদি যুক্ত করি তাহলে আমাদের তুল্য রোধ হবে এই দুইটার যোগফল R1 প্লাস R2। আমরা দুইটাই মনে করেন আমরা R ধরলাম। ঠিক আছে, তাহলে দুইটা হবে R প্লাস R সমান 2R। শ্রেণীতে যুক্ত করলে আমরা পাবো এটার তুল্য রোধ হচ্ছে 2R। আবার সমান্তরালে যদি যুক্ত করি তাহলে 1/R ইকুয়াল হবে 1/R1 প্লাস 1/R2। এবার আমরা বলছি দুইটাই সমান, তাহলে এটাও R এটাও R ধরলাম। তো এখান থেকে দেখো আমরা পাবো 1/R ইকুয়াল টু R যদি লসাগু নাও তাহলে 1 প্লাস 1 পাইলাম, তো এখান থেকে 1/R ইকুয়াল টু পাইলাম দেখো 2/R। উল্টাইলে পাবো R ইকুয়াল টু R/2, R ইকুয়াল টু কি পাইছি R/2। তো তুমি দেখো আরপি পাইলাম R/2, তাহলে এই দুটার মধ্যকার সম্পর্ক কীরূপ হবে। আমি কি এক কাজ করি, RSকে RP দ্বারা ভাগ দিই, RS ডিভাইডেড বাই RP, তো এটা পাইছি 2R ডিভাইডেড বাই RP কত R/2, তাহলে R/2। তো এখান থেকে হিসাব করি আমরা RS ডিভাইডেড বাই RP ইকুয়াল টু কী হবে, এই যে 2R আছে এই বাক্যে গুণ দেও, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 2/R, এটা কাটা 2 2 4 হয়ে যাবে। এরপর আমরা পাইলাম RS সমান RP, এটার সাথে গুণ হয়ে গেলে 4RP, RS RP এর 4 গুণ হয়ে যাবে, RS সমান 4RP, যে এটা এখানে দেওয়া আছে দেখছো। বাট এটা ভালো করে বুঝো, মনে রাখো যে দুইটা রোধ শ্রেণীয় সমান্তরালে যদি থাকে সমান রোধ, তাহলে এদের ক্ষেত্রে তোমার শ্রেণীতে থাকলে যেটা তুল্য রোধ হবে এটা হচ্ছে সমান্তরালে থাকলে ওইটার 4 গুণ হয়ে যাবে 4RP। ঠিক আছে, কারণ শ্রেণীতে থাকলে দ্বিগুণ বেড়ে যায় আর সমান্তরালে থাকলে দ্বিগুণ কমে যায়, তাহলে একটা আরেকটার 4 গুণ হয়ে যায়। 5 ওহম মানে 4টা রোধ সমান্তরালে সংযোগ দিলে তুল্য রোধ কত হবে। দেখো 5 ওহম মানে 4টা রোধ সমান্তরালে সংযোগ দিচ্ছে, তাহলে তুল্য রোধ হবে 1/RP ইকুয়াল টু 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, এইভাবে হবে না অবশ্যই। তাহলে এখান থেকে দেখো 5 যদি লসাগু নাও তাহলে কি হবে, উপরে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 হবে, তো আলটিমেটলি 1/RP ইকুয়াল টু পাইলাম 4/5, তাহলে RP ইকুয়াল টু কি পাবো 5/4। ঠিক আছে, এটাই আনসার। 5/4 কত 1.25 হইতে পারে, এটাই আনসার। বাট একটা জিনিস মনে রাখবা, যদি সেম মানের লাইক এক্স মানের দুইটা রোধ সমান্তরালে যদি থাকে সমান্তরালে, তখন এর তুল্য রোধ হবে কত জানো, এর তুল্য রোধ হবে এটার অর্ধেক। তো সমান মানের এক্স মানের 3টা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে এটার তুল্য রোধ হবে এটার 3/1 ভাগ। 4টা রোধ সমান্তরালে থাকলে এটার তুল্য রোধ হবে এটার 4/1 ভাগ। ঠিক আছে,
5টার উচ্চ সমান্তরালে থাকলে এটা তুলে দেবে এটার 5 ভাগের 1 ভাগ। সো মনে রাখবা এইভাবে হচ্ছে শর্টকাটে করতে পারবা। 5 ওহম মানে 4টার উচ্চ সমান্তরালে আছে, তো 4টার উচ্চ সমান্তরালে আসলে এর তুলরোধ হবে যেটা আছে ওইটার 4 ভাগের 1 ভাগ, এইটাই আনসার। সো এইভাবে একদম 1 সেকেন্ডে এর আনসার দিতে পারবা, এটা আনসার আসবে 1.25 ওহম বা ওমেগা। বুঝছি? সমান্তরাল সন্নিবেশের জন্য নিচের কোনটা সঠিক? সমান্তরালের জন্য কোনটা সঠিক? দেখো একটা জিনিস আমরা দেখছিলাম সমান্তরাল সন্নিবেশে গিয়ে কি কাহিনী হয়। এটা মনে করো একটা সমান্তরাল সন্নিবেশ, দেখো আমরা দেখছি বর্তনীর প্রবাহ যেটা এটা এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যায়, এবং এই বর্তনীর প্রবাহটা এই সমান্তরাল জাংশনে গিয়ে কিছুটা এইদিকে যায়। তো এটাকে আমরা I1 ধরি যদি, এবং এটাকে যদি I2 ধরি, সো এই তড়িৎ প্রবাহটা দুইভাবে বিভক্ত হয়ে যায়। বাট বর্তনীর মোট প্রবাহই কিন্তু এই দুই ভাগ মিলাইয়া যায়, ঠিক আছে? মোট প্রবাহই কিন্তু এটার ভেতর দিয়ে যায়, এইদিকে কিছু অংশ এইদিকে কিছু অংশ যায়। আমরা বলতে পারি যে বর্তনীর প্রবাহটা এই সমান্তরালের ভেতর দিয়ে যেগুলা যায় ওইগুলার যোগফলের সমান, ঠিক আছে? এইটাই সঠিক, এই যে I গেল I1 + I2, এটা বুঝছি? ওকে, এই বর্তনীর তুল্যরোধ কত? সো দেখো এটা তুল্যরোধ কেমনে কি ভালো করে বুঝাই। তুমি এটাকে যদি একটা পয়েন্ট ধরো, ভালো করে বুঝো, তাহলে এই পয়েন্টটা এটার সাথে কানেক্টেড, ঠিক আছে? ঠিক আছে, এটাকে আর একটা পয়েন্ট ধরো, আচ্ছা একটা পয়েন্ট ধরো, এই রোধের এই প্রান্তটাও কিন্তু এইদিকে এটার সাথে কানেক্টেড আছে, মাঝখানে কোনো বাধা নাই। তো এই প্রান্তে দেখতেছি আমি এটাও কানেক্টেড এটাও কানেক্টেড, এটা একটা সিকিউতে আসছিল, ঠিক আছে? মনে আছে আমি করাইছিলাম এটা। এরপরে এই রোধটাও দেখো এটার এক প্রান্ত এইখানে কানেক্টেড হইতেছে, আর এক প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড হইতেছে। তো দেখলাম এই দুইটা রোধেরই দুইটা প্রান্ত হচ্ছে সেম বিন্দুতে গিয়ে কানেক্টেড হইতেছে, এবং এই রোধের ক্ষেত্রে দেখো এই রোধের এই প্রান্ত এটাতে কানেক্ট হইতেছে, এবং এই প্রান্ত এই দিক থেকে এইটাতে কানেক্টেড হইতেছে। দ্যাট মিনস এটাকে বি বিন্দু ধরলে এই তিনটা রোধেরই সাধারণ বিন্দু হচ্ছে এ আর বি। আবার দেখো সাধারণ বিন্দু কেমনে, কারণ এই রোধও এখানে যেতে পারতেছে, এই রোধের এই প্রান্ত এখানে যেতে পারতেছে, এই রোধ এখানে আসতে পারতেছে, এইটার এক প্রান্ত এখানে আসতেছে, তাইলে এই দুটো সমান্তরাল। আবার এটাও দেখো এটার এক প্রান্ত এখানে আসতে পারতেছে, এই প্রান্ত আবার এখানে আসতে পারতেছে। দ্যাট মিনস তিনটারই দুইটা সাধারণ প্রান্ত, দুইটা সাধারণ প্রান্ত আছে। দ্যাট মিনস এটা এইভাবে কাজ করতেছে, তিনটা সাধারণ প্রান্ত থাকে মানে কি এইভাবে থাকে না? মনে করো এই যে সাধারণ প্রান্ত, এটা এখানে যায় এটাও এখানে যায়, এটা এখানে আসে এটা এখানে আসে, এটাও এখানে যায় এটাও এখানে যায়। তো সেইভাবে এই তিনটা কি সমান্তরালে আসে না? তো এই তিনটা সমান্তরালে আছে মনে রাখবা। তো এটার তুল্যরোধ বের করতে হচ্ছে, তুল্যরোধ হবে 1/RP সমান্তরাল না 1/10 1/5 + 1/5। তো এটা ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করে ফেলবা, ডিরেক্ট এটা ক্যালকুলেটারে বসিয়ে দিবা। দেখে ক্যালকুলেটারে কেমনে হিসাব নিকাশ করবো, আমার তো ক্যালকুলেটার আছে। তোমাকে চাই আমি আরো কাছে, মাকে বলো রো। এই যে এটা ডিরেক্ট এই ক্যালকুলেটরে তুলে ফেলবা। দেখো 1/10 প্লাস 1/5 প্লাস 1/5 তুলসি, এটা হিসাব করলে কি আসতেছে? এটা আসতেছে কিসের মান? এখন যেটা আসছে এটা কিসের মান আসছে? এটা আসছে 1/RP এর মান। এটা কি আসছে 1/2। এটাকে উল্টাইলেও তো আরপি পেয়ে যেতেছে, উল্টাইলে আরপি চলে আসতেছে আমাদের একটু। অথবা তুমি এখানে এটা কাজই করা লাগবে না, এটা বের করার পরে ক্যালকুলেটর থেকে ডিরেক্ট এই যে মানটা আছে না এটাকে ইনভার্স করে ফেলবা, আনসারকে ইনভার্স করে ফেলবা, ঠিক আছে? এই যে ইনভার্স করে ফেলবা, আনসার ইনভার্স 1, এটা যেটা আসবে এটাই তো, ঠিক আছে? এটা আনসার, বুঝছি? ওকে ওকে, নেক্সটে আসো। সার্কিট ব্রেকারের মাধ্যমে কি হয়? দেখো সার্কিট ব্রেকার বিদ্যুৎ প্রবাহ হ্রাস করেন না। সার্কিট ব্রেকার কি করে? সার্কিট ব্রেকার কি করে? বিদ্যুৎ বেশি হয়ে গেলে ওইটাকে ব্রেক করে ফেলে। দেখো নির্দিষ্ট মানের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে বর্তনী বিচ্ছিন্ন করে ফেলে, ঠিক আছে? সো এইটা বিদ্যুতের দুর্ঘটনা থেকে যন্ত্রপাতি রক্ষা করে। হ্যাঁ, ওভারফ্লো কারেন্ট চলে গেলে কি করে? সে হচ্ছে সার্কিটটাকে ব্রেক করে ফেলে যন্ত্রপাতি রক্ষা করে। সো 2 আর 3 আনসার এইটা, বুঝছি? এরপরে বর্তনীর তুল্যরোধ, এটা তুল্যরোধ ভাই আর পারবা, এটা তোমরা করো। এই দুইটা শ্রেণীতে সমান্তরালে আছে, পরে এইটা শ্রেণীতে আছে। এই দুইটা শ্রেণীতে থাকলে দুইটার যোগফল হচ্ছে 9, ঠিক আছে? এটার সাথে এটা আবার সমান্তরাল, সরি উল্টা বলছি, এই দুইটা আছে সমান্তরালে এবং এইটার সাথে এইটা শ্রেণীতে আছে। এটা হিসাব করি, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? তারপর বলবা ভাইয়া হোমওয়ার্ক দিয়ে দিলে আমরা পারি না।
দেখো এই দুইটা সমান্তরালে আছে, তাহলে 1/r = হবে 1/a রোধ প্লাস 1/a রোধ। তো এটা ক্যালকুলেটরে হিসাব করলে rp এর মান কত আসে আমি একটু বের করে দেখাই। এর মান আসতেছে 2। তো এটার সাথে আবার এইটার শ্রেণীতে আছে, তাইলে rs = আসবে এটার সাথে এটা শ্রেণী, দ্যাট মিনস rp প্লাস এটা হচ্ছে r3। তো এটা আসছে 2, r3 কত, এটা হচ্ছে আমাদের 4, যোগ করলে পাবো 6। rs কত পাইলাম, rs পাইলাম 6। ঠিক আছে, ওকে। নিচের কোন সম্পর্কটি সঠিক, নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো i1 সমান i2 বলছে, এটা হচ্ছে i1, এটা i2। ভালো করে চিন্তা করো, এখানে i আমাদের এই জাংশন মানে বর্তনীর প্রবাহ i, এটা দুই টুকরো হয়, দুই দিকে যাইতেছে। তো অবশ্যই দুইটার যদি রোধ সমান হয়, এটা রোধ আর এটা রোধ যদি সমান হয়, তাহলে i1 আর i2 সমান হবে। বাট এখানে দেখতেছি আমাদের এইটার রোধ কম, এটার রোধ বেশি। সো আমরা জানি দেখো i সমান b/r। তো i কি ভাইয়া, রোধের ব্যস্তানুপাতিক না, i রোধের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখো r2 বেশি, r2 রোধের মান বেশি এবং r1 রোধের মান কম। সো r2 যেহেতু বেশি, তাহলে r2 এর প্রবাহ আমাদের i1 এর প্রবাহ থেকে কম হবে। মানে দেখো r2 রোধের প্রবাহ, এটা r2 রোধ বেশি, তাহলে রোধ থাকলে কি হয়, রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কমে, যেটা রোধ বেশি এটার প্রবাহ কম হবে। i2টা এই যে r1 এর তড়িৎ প্রবাহ i1 থেকে কম হবে, এই যে i1 বেশি হবে, কারণ i1 এর রোধ কম, যার রোধ কম তার তড়িৎ প্রবাহ বেশি। এটাই হবে आंसर, i2 স্মলার দেন i1, i2 স্মলার দেন i1। এটা তো নাই, এটা এখানে নাই, আছে নাই, ওকে। তো এখানে একটা কাজ করতে পারি, তো এইটা নাই, এই শর্ত দেন নাই। সো আমরা তারপরে বুঝলাম এইভাবে আসলে তুমি আনসার করতে পারবা। এখানে আরেকটা দিছে দেখো, i2 is greater than i3। দেখো i3টা হচ্ছে বর্তনীর মোট প্রবাহ, দেখো বর্তনীর সাথে এটা শ্রেণীতে আছে, দ্যাট মিন্স বর্তনীর মোট প্রবাহই হবে এইটা। আর তুমি এখানে দেখো বর্তনীর প্রবাহটা দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে এই দুই দিকে যাইতেছে, তাহলে অবশ্যই বর্তনীর প্রবাহ এই দুইটা থেকেই বেশি হবে। অবশ্যই আমাদের i3 যেটা, এটা i3 i2 থেকেও বেশি হবে, এই i3টা i1 থেকেও বেশি হবে। ঠিক আছে, তো আমাদের কি ভাইয়া i2 is greater than i3, এটা হবে না, কারণ i3 i2 থেকে বেশি। আর এটা তো ফার্স্টেই ভুল, এইটাও হবে না, কারণ i3 i1 থেকে বেশি। ঠিক আছে, তাহলে এইটাই আনসার, বাকি যেটা থাকে ওইটাই আনসার। তারপর একটু প্রমাণ করে দেখে বলছে, দেখো আমাদের i3 মানে কি, i3 যে এইটা, দেখো এটা সলভ করা লাগে না, এমনি বোঝা যায়। দেখো এই i3 কি বর্তনীর প্রবাহই, মানে বর্তনীর প্রবাহ i হলে এই i আর i3 সমান হবে, কারণ এটা বর্তনীর সাথে শ্রেণীতে আছে, i আর i3 হচ্ছে তোমার সমান। তাহলে বর্তনীর প্রবাহই কিন্তু এই দুই দিকে ঢুকতেছে, তাহলে বর্তনীর প্রবাহ যেটা, এটা সমান কি ভাইয়া, এটা এবং এটার যোগফল। সো আমরা লিখতে পারবো i সমান i1 প্লাস i2। আবার এখানে আমরা দেখতেছি এই iটাই মূলত i3, এখান থেকে আমরা লিখতে পারবো i3 সমান i1 প্লাস i2। ঠিক আছে, কারণ এই যে বর্তনীর প্রবাহ যেটা, এটাই হচ্ছে এখানে i3 হিসাবে কাউন্ট করতেছে। তো এইটা এই দিক থেকে এবং এই দিক থেকে, মানে বর্তনীর প্রবাহটাই এই জাংশনে ঢুকে, তাহলে এই জাংশনের ভিতরে যত তড়িৎ প্রবাহ আছে এটার যোগফল হয় বর্তনীর তড়িৎ প্রবাহ। এই দুইটা আছে, দুইটার যোগফল বর্তনীর প্রবাহের সমান। এই বর্তনীর প্রবাহটাই i3 সমান i1 প্লাস i2। বুঝছো ভাইয়া, রোজা রমজানের দিনে তো কষ্ট করতেছি। বট বলতে কি বুঝো, বট হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের একক। বট কি, তড়িৎ শক্তি পরিমাপের একক। এবং এটা হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপ কি, এটার পূর্ণরূপ কি ভাইয়া বটের, বটের পূর্ণরূপ হচ্ছে দেখো বটের পূর্ণরূপ হচ্ছে বোর্ড অফ ট্রেড। বোর্ডের পূর্ণরূপ হচ্ছে কি, বোর্ড অফ ট্রেড, এটা মনে রেখো, এটা হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপের একক। ঠিক আছে, 60 ওয়াট এর একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? দেখো বিদ্যুৎ শক্তি ব্যয়ের সূত্র হচ্ছে W=PT/1000। এটা দিয়ে যদি ডিরেক্ট করো তাহলে এটা দেখে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এটা ইউনিট চলে আসবে। ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। তো এখান থেকে যে আনসারটা আসবে এটা আসবে কিলোওয়াট আওয়ারে, এবং 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট, মনে রাখো। ঠিক আছে, সো আমাদের 60 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে চলতেছে। 60 ওয়াট মানে কি, আমাদের পি দেওয়া আছে ক্ষমতা, প্রতিদিন 1 ঘন্টা চলতেছে, 30 দিন চললো, তাহলে টোটাল টাইম কত হইলো? টাইম হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা, টোটাল কতদিন চলছে? 30 দিন। তাহলে 30 দিনে সে 30 ঘন্টা চলছে। এবং আমাদের এখানে কিলোওয়াট আওয়ার, ঘন্টা হিসাব করতেছি, টাইমটাকে ঘন্টায় রাখবা। ঠিক আছে, সো আমাদের দেখো কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে বের করতে হচ্ছে। পি পাইছি 60 ওয়াট, টি কত পাইছি 30 ঘন্টা, ডিভাইডেড বাই 1000,
তো ওইটা দিয়ে যদি আমরা হিসাব করি এখান থেকে কী আসে দেখো 60 ইন্টু 30 ডিভাইডেড বাই 1000, তো এটা আসতেছে কত 1.8 কিলোওয়াট আওয়ার আছে, 1.8 কিলোওয়াট আওয়ার এই যে এটা, অথবা 1.8 ইউনিট। এরপরে 1 ইউনিট বিদ্যুৎ বিল সমান কত জুল, দেখো 1 ইউনিট মানে কি, 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। সো এটা থেকে যদি জুলে যেতে চাও কেমনে যেতে হবে, প্রত্যেকটা জুল মানে কি জাস্ট ওয়াট ইন্টু সেকেন্ড, এইটাই জুল। তো 1 কিলোওয়াটকে যদি তুমি ওয়াটে নিতে চাও তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। দেখো কিলোওয়াট থেকে ওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। আর জুল মানে কি দেখো ওয়াট ইন্টু সেকেন্ডের গুণ আর কি, ঠিক আছে, ওয়াট এবং সেকেন্ড এককে নিলে ওইটাই হচ্ছে আমাদের জুল, ওয়াট সেকেন্ড, ঠিক আছে। তো আওয়ার যেটা আছে দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এটাকে সেকেন্ডে নিতে হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আমরা ভালো করে জানি। 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান 60 ইন্টু 60 সেকেন্ড, ঠিক আছে, সমান 3600 সেকেন্ড। তাহলে এই যে কিলোওয়াটকে 1000 দিয়ে গুণ দিলে ওয়াটে গেছে, আর আওয়ারকে 3600 দিয়ে গুণ দিলে এটা সেকেন্ডে চলে যাবে। তো এই যে ওয়াট সেকেন্ডে নিয়ে নিয়েছে, এটার মান যেটা আসবে এটা হচ্ছে আমাদের জুলে চলে আসবে, ঠিক আছে। এটা ওয়াট সেকেন্ডে গেছে, ওয়াট সেকেন্ড মানে জুল, সো এটার আনসার হচ্ছে আমাদের জুল। তো 1000 ইন্টু 3600 এটা আসতেছে 3.6 ইন্টু 10⁶ জুল, অথবা মনে রাখো, এটা মনে রাখা উচিত। আমি বের করে দেখালাম, তুমি মনে রাখো 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল, 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। 1 ইউনিট সমান কত জুল, 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এরপরে তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে কি হয় দেখো, তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে, ক্ষমতা যদি ধ্রুব হয়, এই যে আমরা ক্ষমতা P সমান I স্কয়ার R, P সমান BI, তাইলে P সমান B স্কয়ার বাই R। সো ক্ষমতা যদি ধ্রুব হয় তাহলে এখান থেকে পাবা, দেখো ক্ষমতা ধ্রুব, তাহলে আমরা পাইলাম I স্কয়ার। দেখো ক্ষমতা যদি ধ্রুব হয় তাহলে R এই পাশে হইলে 1/R হয়ে আসবে, ঠিক আছে। তো আমরা লিখতে পারবো এখান থেকে দেখো 1 বা I স্কয়ার যদি এই পাশে আসে 1/I স্কয়ার হয়ে আসবে, তাহলে 1/I স্কয়ার সমান R, বা এখান থেকে আমরা লিখতে পারবো R সমানুপাতিক 1/I স্কয়ার, আর কি এইটা লিখতে পারবো। দেখো আর I স্কয়ার 1/I স্কয়ার হয়ে আসবে, এটা যদি তোমার ধ্রুব থাকে, এটা কনস্ট্যান্ট থাকে, তাহলে R সমানুপাতিক 1/I স্কয়ার পাবা। এটা থেকে পাবা I সমানুপাতিক 1/B, দেখো কারণ বিটা 1/B হয়ে আসবে, এটা যদি কনস্ট্যান্ট হয়, এই পাশে আসলে 1/B হয়ে যাবে না, এবং এটা কনস্ট্যান্ট হইলে এখানে R গুণন হবে, R গুণন হইলে দেখো R সমানুপাতিক B স্কয়ার হবে, এরকম পাবো আমরা। দেখছো এটা কনস্ট্যান্ট, তো তাইলে R গুণন করো, কনস্ট্যান্ট মানে মনে করো 1, ঠিক আছে, সবসময় এটা মান চেঞ্জ হইতেছে না। তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক। তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের গুণফল কি ধ্রুবক? অবশ্যই। এই যে তড়িৎ প্রবাহ এবং এই যে P যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো P সমান BI না, তাহলে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের গুণফল এই যে BI, এটা কি, এটা ধ্রুবক না, এটা ধ্রুবক, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট, ঠিক আছে। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের গুণফল ধ্রুবক, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। দেখছো রোধ তড়িৎ প্রবাহের বর্গের ব্যস্তানুপাতিক, রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক, রোধ বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। দেখছো এটা তড়িৎ ক্ষমতা ধ্রুব হলে আরও শর্ত পাই যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের ব্যস্তানুপাতিক, এটাও পাই। আমাদের এটা তিনটাই আনসার। যদিও পরিবাহী রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কিসে রূপান্তরিত হয়? তাপে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? তাপে রূপান্তরিত হয়। কারণ পরিবাহী রোধকে অতিক্রম করার জন্য আমার রোধ কি হয়, তড়িৎ প্রবাহকে বাধা দেয়, সেখান থেকে এটা শক্তির অপচয় এবং এটা তাপে কনভার্ট হয়ে যায়। মানুষের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে কত মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যায়? 10 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যায়, মনে রাখবা, ঠিক আছে। মানুষের হৃৎপিণ্ড দিয়ে কত মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে মারা যায়? 10 অ্যাম্পিয়ার। একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত? দেখো আমরা জানি ক্ষমতা P সমান B স্কয়ার বাই R। তো এখানে যে 60 ওয়াট দেওয়া আছে এটা ক্ষমতার মান, এই যে 220 ভোল্ট এটা B এর মান, তাহলে রোধ বের করতে পারবো না। রোধ R = কি হবে? B স্কয়ার বাই P। সো এই টাইপের যতটা ম্যাথ দেখবা, এই টাইপের যতটা ম্যাথ দেখবা এটা দিয়ে সলভ করবা। R সমান B স্কয়ার বাই P, রোধ যদি বের করতে বলে। B পাইছে 220 স্কয়ার ডিভাইডেড বাই P কত? P হচ্ছে 60 ওয়াট। সো এটা হিসাব করলে যেটা আসবে এটা আনসার, মেবি এটাই আসবে। তুমি হিসাব করো এটা। কি রে ভাই, কেটে এত কল দে। 220 স্কয়ার ডিভাইডেড বাই 60, এটাই আসছে 806 পয়েন্ট সামথিং। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে এত লেখা আছে, বাল্বটিকে দৈনিক 6 ঘন্টা ব্যবহার করলে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সো বিদ্যুৎ W = PT/1000, এই সূত্র দিয়ে তো আমরা করি।
তাহলে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে আমরা একটু দেখার ট্রাই করি। ফার্স্টে দেখো বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে, মানে হচ্ছে এটার ক্ষমতা 60 ওয়াট, ক্ষমতা পেয়ে গেছি। তো দৈনিক 6 ঘন্টা জ্বালাইতেছে। এপ্রিল মাসে কত দিন এটা দেখতে হবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাসে 30 দিন। এপ্রিল মাসে কত দিন? 30 দিন। এপ্রিল মাসে 30 দিন। তাহলে আমাদের টি কত হবে? প্রতিদিন 6 ঘন্টা। তাহলে 30 দিনে কত ঘন্টা? 30 × 6, 30 × 18, 180 ঘন্টা জ্বালাবে। এপ্রিল মাসে কত ঘন্টা জ্বালাবে? 180 ঘন্টা। ক্ষমতা পাইতেছি 60 ওয়াট, আবার সময় পাইতেছি 180 ঘন্টা, ডিভাইডেড বাই 1000। এটা দিয়ে হিসাব করলে ব্যয়িত শক্তিটা পেয়ে যাবা। 60 × 180 ডিভাইডেড বাই 1000, এটা পাইলাম 10.8 এত ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার। এই যে এত কত ইউনিট বলছে না, এই যে এত ইউনিট। ঠিক আছে, এরপরে দেখো বিদ্যুৎ সরবরাহের নিউট্রালে তারে ভোল্টেজ কত? নিউট্রাল থাকলে ভোল্টেজ 0 ভোল্ট। ঠিক আছে, নিউট্রাল মানে কি? 0। নিউট্রাল মানে 0। বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কোনটা ব্যবহার করা হয়? দেখো অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কোনটা ব্যবহার করা হয়? প্রতিরোধের জন্য ফিউজ ব্যবহার করা হয়, কারণ অধিক তড়িৎ প্রবাহিত হইলে যে ফিউজটা কি হয়?